আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের লাইভ মোডাল ডিসকাশন প্রোগ্রামে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের আজকের আলোচ্য বিষয়। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে করোনা মহামারী, হাসপাতাল ব্যবস্থাপনা এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ও প্রাণ শক্তি। আমরা প্রায় 3.5 মাসের বেশি সময় ধরে একটি সংকটময় সময় কাটাচ্ছি এই করোনা মহামারীতে। ওয়ার্ল্ডোমিটার্স ইনফো এর তথ্য অনুসারে আজ অব্দি 1,33,978 জন বাংলাদেশে করোনা আক্রান্ত হয়েছেন এবং 1,695 জন লোক এই করোনায় মৃত্যুবরণ করেছেন। 54,318 জন লোক এই করোনার সাথে যুদ্ধ করে বেঁচে আছেন। প্রতিদিন করোনার আক্রান্ত সংখ্যা বাড়ছে, প্রতিদিন করোনার প্রকোপ বাড়ছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ চেষ্টা করে যাচ্ছে একটি করোনামুক্ত সমাজ এবং একটি করোনামুক্ত দেশ গড়ার জন্য। আমাদের দেশের সরকার, আমাদের ফ্রন্ট লাইনে যারা রিয়েল হিরো ডক্টরসরা কাজ করে যাচ্ছেন, বিভিন্ন এনজিও কাজ করে যাচ্ছে, বিভিন্ন সংগঠন কাজ করে যাচ্ছেন এবং ব্যাকএন্ডে বিভিন্ন প্রফেশনালরা কাজ করে যাচ্ছেন এবং আমরা যারা ভলেন্টিয়ারি মোটিভেশনের মাধ্যমে অনুপ্রেরণা যোগানোর কাজ করছি এবং পজিটিভ থট শেয়ারের মাধ্যমে স্ট্রেংথ ডেভেলপ করার জন্য কাজ করে, মেন্টাল স্ট্রেংথকে ডেভেলপ করার জন্য কাজ করে যাচ্ছে এবং করে যাব। আজকের এই প্রোগ্রামটিও ব্যতিক্রম নয়, ঠিক একই রকম একটি প্রোগ্রাম। এবং আজকের এই প্রোগ্রামে যারা আলোচনা করবেন, আমি ওনাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। যারা আজকে এই প্রোগ্রামকে আলোকিত করবেন, আমাদের সাথে আছে ডক্টর দবির আহমেদ, একজন জনস্বাস্থ্য হাসপাতাল ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। দেশের বড় বড় হাসপাতালের আধুনিক ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন তিনি। বহুজাতিক ও আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠান সময়ে তিনি দক্ষতার সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমাদের অনেকেই পরিচিত প্রিয় মুখ ডক্টর দবির আহমেদ, বর্তমানে তিনি সেন্টার ফর উইমেন অ্যান্ড চাইল্ড হেলথের সিইও হিসেবে কর্মরত আছেন। ডক্টর দবির আহমেদ, আপনাকে অনেক স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে আরো আছেন কাজী নাসরিন সিদ্দিকা, নির্বাহী পরিচালক ইসিএস এডুকেশন অ্যান্ড কালচার সোসাইটি। তিনি গত 15 বছর ধরে ফিলান্থ্রপিক পিস বিল্ডার অ্যান্ড পিস এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছেন এবং পাশাপাশি কান্ট্রি কোঅর্ডিনেটর বাংলাদেশ চ্যাপ্টার অফ পিস রেভলিউশন থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সাথে উনি সংযুক্ত আছেন। শি ইজ এ ফেলো অফ কনফ্লিক্ট রেজুলেশন অ্যান্ড পিস বিল্ডিং প্রোগ্রাম অফ এসআইটি গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ ইউএসএ। কাজী নাসরিন সিদ্দিকা, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রাম। আমরা আলোচনা করব কিছু এই করোনার বিষয় নিয়ে এবং যে বিষয়টা আমরা বললাম শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং প্রাণ শক্তি নিয়ে। আমি প্রথমে চলে যেতে চাই ডক্টর দবির আহমেদ আপনার কাছে। আজকে একটু আলোচনা হবে একটু ইন্টারেক্টিভ। আর দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের আজকের প্রোগ্রামটি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ফেসবুকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ যারা আছেন ডক্টর দবির আহমেদ এবং কাজী নাসরিন সিদ্দিকা, উনি আপনাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেবেন। আমার প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে দবির ভাই আপনার কাছে। বৈশ্বিক এই করোনা পরিস্থিতিতে বিশ্বব্যাপী প্রতিদিন অনেক মৃত্যু হচ্ছে। এদিক দিয়ে আমাদের বর্তমান অবস্থান কোথায়? ফ্রন্টলাইন ফাইটার হিসাবে আপনাদের ডাক্তারের ভূমিকা যদি কিছু বলতেন আমাদেরকে, দর্শক জানতে চায় বর্তমান অবস্থাটাকে। ধন্যবাদ মাসুদ সাহেব। আমি খুবই আনন্দিত আজকের প্রোগ্রামে আমাকে আহ্বান জানানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে প্রতিদিন প্রতিনিয়ত এই বৈশ্বিক মহামারী করোনার উপরে বিভিন্ন আলোচনা হচ্ছে, চেষ্টা হচ্ছে। আমরা মোটামুটি এখন সবাই কিন্তু জানি যে করোনার সার্বিক পরিস্থিতি কি, কারণ আমাদের এখন মিডিয়াতে সবকিছু দেদীপ্যমান, সবকিছু দেখা যাচ্ছে, জানা যাচ্ছে পৃথিবীর সব দেশ থেকে। আমরাও বাংলাদেশে পিছিয়ে নেই, আমরাও সেই যুদ্ধে যুদ্ধরত এবং সার্বিকভাবে সারা দেশই যুদ্ধরত। হ্যাঁ, অবশ্যই আপনি যেটা বললেন, ডক্টর হিসেবে আমাদের হয়তো ভূমিকাটা একদমই সম্মুখ সারিয়ে। আপনি প্রথমেই জানিয়েছেন করোনা মহামারীর বাংলাদেশের বর্তমান পরিসংখ্যান পরিস্থিতি। আমি যদি বলতে চাই যে আসলে আমরা এখনো সেই রকম ভাবে পশ্চিমা বিশ্ব বা আমেরিকার মতো মৃত্যু হার আমাদের এখনো সেভাবে প্রভাবিত হয়নি, বাট আমরা চরম হুমকির মুখে যাচ্ছি। আমাদের ভয়াবহ একটা অবস্থানের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ইতিমধ্যে জেনেছেন সত্যিকার অর্থে যেটা হলো, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, আমরা উন্নতির দিকে যাচ্ছি। কিন্তু তারপরেও করোনা মহামারীর এই পর্যায়ে আসার আগে আমাদের
যতটুকুন ব্যবস্থা নেওয়ার কথা ছিল আমরা যে কোনো ভাবেই হোক, সরকারি বেসরকারি জনগণ, আমরা সেভাবে হয়তো প্রস্তুতিটা নিয়ে উঠতে পারিনি। পৃথিবীর অনেক দেশই পারে। যেমন যথা সময় এরকম গুরুত্ব দেওয়া হয়নি, জাতীয় পর্যায়ে সঠিক পরিকল্পনা সঠিক সময় নেওয়া হয়নি, সমন্বয়হীনতা সর্বোপরি ছিল। তারপরে ধরেন ডক্টরদের এবং ফ্রন্ট যোদ্ধাদের মেডিকেল ইকুইপমেন্ট গিয়ার যেগুলো প্রোটেক্টিভ, সেগুলো ঠিক মতো হয়নি, কেনাকাটায় দুর্বলতা ছিল, অবকাঠামোর অবশ্যই অনেক বেশি আমাদের ঘাটতি ছিল। আমরা সার্বিকভাবে আমরা অতটা যুদ্ধ প্রস্তুতি নিয়ে আসতে পারিনি, বাট চেষ্টার ত্রুটি করা হয়নি, চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এবং জনগণও সেই সাথে আমাদের সাথে ছিলেন, কিন্তু জনগণ অতটা সহযোগিতা করতে পারেনি যতটা সরকার চেয়েছিলেন। এখন যেটা অবস্থা, আমরা পিছনের সব বাদ দিতে হবে। এখন কোনো সমালোচনার সময় নয়, এখন আমাদের সামনে এটাকে এগিয়ে নেওয়া যাওয়ার সময়। কোনো রকমের কিছু না, সরকার যেটা নির্দেশ দিচ্ছেন সেটা মেনে এবং আমাদের যার যার প্রেক্ষিতে যা যা করণীয় সেটা করতে হবে। আপনি যদি আমাকে বলেন যে একজন ব্যবস্থাপনা বিষয়ক হিসেবে কি বলা উচিত হাসপাতাল ব্যবস্থাপনায়, আমি যেটা মনে করি এখন আমাদের ফার্স্ট হচ্ছে এরিয়া ভিত্তিক লকডাউন করতে হবে। সরকার যেটা পরিকল্পনা নিয়েছেন এবং করতে যাচ্ছেন, অবশ্যই এটা পালনীয় এবং করতে হবে। টেস্টিং আরো বাড়াতে হবে, ইতিমধ্যে অনেক বেড়ে গেছে, এখন প্রায় 67 এরিয়াতে করানো হচ্ছে, বাট সঠিকভাবে সব জায়গায় করা হচ্ছে না। জনগণ এখনো ভোগান্তিতে আছে। এটা যত বেশি করা যাবে তত বেশি আইসোলেশন করা সম্ভব হয়। জনগণকে তিনটা জিনিস যেটা বলা হয়েছে, মাস্ক, ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিং এবং হাত ধোয়ার ব্যাপার যেটা বলেন, সবাই জানেন সেটা করতে হবে, পালন করতে হবে। হসপিটালের বিষয় যেটা আমি বলবো, হসপিটাল গুলোতে আমরা জানেন অনেকে হয়তো বলে যে কোনো হাসপাতালে সব রোগী নিচ্ছে না, আবার কোনো হাসপাতালে কোভিড নন কোভিড পজিটিভ কিনা সেটার জন্য অসুবিধা হচ্ছে, রাস্তায় অনেক অক্সিজেন নিয়ে কাড়াকাড়ি হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার পাচ্ছে না। চেষ্টা করতে হবে প্রতিটা হসপিটালে অবকাঠামোগত যাদের অবস্থান আছে তাদের সে হসপিটাল গুলোতে কোভিড, নন কোভিড এবং ক্লিন কেস গুলোকে আলাদা করে দেখার ব্যবস্থা করতে হবে। সাসপেক্টেড গুলো অর্থাৎ একটা কাউন্সিলিং রুম থাকবে সেখানে, যেখান থেকে ইনফরমেশন সেন্টারে যে লোকগুলোর কোন রকমের হিস্ট্রি নাই, কোল্ড কেস, আমরা নিরুৎসাহিত করবো জনগণকে যাদের কোল্ড কেস তারা যেন হসপিটালে এই মুহূর্তে না আসে, রাইট। বাসায় বসে টেলিকনফারেন্সের মাধ্যমে ট্রিটমেন্ট। যাদের কোনো হিস্ট্রি আছে বা সাসপেক্টেড কেস তাদের জন্য একটা আইসোলেশনের ব্যবস্থা করা থাকবে হাসপাতালে। আর কোভিড ডায়াগনোসিস যারা, তাদেরকে কোভিড হসপিটাল এবং যেসব হাসপাতালে কয়েকটা বেড করা যাবে সেই চিকিৎসা করতে হবে। ডক্টর ফ্রন্টিয়ার যারা আছে হসপিটালে, যারা নাকি প্রথম যোদ্ধা, প্রথম সারির যোদ্ধা, পরিচ্ছন্নতা কর্মী, নার্স, ডক্টর, তাদেরকে প্রপার প্রোটেক্টিভ গিয়ার দিতে হবে সবাই। এবং সহযোদ্ধা যারা আছেন, সাংবাদিক ভাইয়েরা, পুলিশ, র্যাব, পরিচ্ছন্নতা কর্মী যারা যেখানে আছে তাদেরকেও দিতে হবে। তাদেরকে বাঁচাতে পারলে আমরা সমস্যায় যোদ্ধা হিসেবে ডাক্তারদেরকে পাবো। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের প্রায় 63 জন ডক্টর মারা গেছে, প্রায় 2000-এর কাছাকাছি স্বাস্থ্যকর্মী বিভিন্নভাবে চিকিৎসারত আছে। তো এদের ফ্যামিলির গুলোর কথা আমাদের চিন্তা করতে হবে, আমাদের চিকিৎসার জন্য এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তারপর যেটা হচ্ছে যে ডক্টর যারা ডিউটি করবেন তাদের ডিউটি গুলো এমন ভাবে ভাগ করে নিতে হবে, ডক্টর নার্সেস তাদেরকে 10 দিন ডিউটি, 14 দিন তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা। এই কোয়ারেন্টাইনে যাওয়ার জন্য ডক্টরদেরকে ট্রান্সপোর্ট দিতে হবে, তাদেরকে থাকার ব্যবস্থা করতে হবে এবং খাবার ব্যবস্থা করতে হবে। সরকারিভাবে এবং বেসরকারিভাবে অনেকগুলো অ্যাম্বুলেন্সকে রেডি রাখতে হবে ঢাকাতে এবং ঢাকার বাইরের শহরগুলোতে। যখনই কোথাও অ্যাম্বুলেন্সের দরকার হবে, ক্রিটিক্যাল পেশেন্টের অ্যাম্বুলেন্স সার্ভিসটা দিতে হবে। ডক্টর এবং ফ্রন্টিয়ার যারা আছেন তাদেরকে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আমি আগেও বলেছি, বেশ কিছু বাসকে যদি এখানে আলাদা করে রাখার ব্যবস্থা করা যায়, তাদের ট্রান্সপোর্টটা এই বাসের মাধ্যমে করে ফেলা যাবে। ক্লিনিং সার্ভিসটা করতে হবে, হসপিটালের ভিতরে স্যানিটেশন, ক্লিনিং, ল্যাবরেটরিকে সাফিসিয়েন্ট করতে হবে যাতে সব রকমের ব্লাড টেস্টিং সবগুলো করা যায়। আর ডেড বডি ডিসপোজালের জন্য একটা কমিটি করতে হবে যাতে ডেড বডি গুলো সঠিকভাবে সঠিক জায়গায় স্থানান্তর করা যায়। সেটা আমরা জনগণের কাছে দিয়ে দিবে, এটা সরকার করবে না আঞ্জুমান মুফিদুল করবে, সেটা আলাদা একটা ব্যবস্থা রাখতে হবে। অক্সিজেন সাপ্লাই গুলো প্রতিটা হাসপাতালে পর্যাপ্ত করতে হবে, স্পেশালি যেসব হাসপাতালে কোভিড পেশেন্ট যতটুকু সম্ভব প্রয়োজনীয় ভেন্টিলেটরের ব্যবস্থা করতে হবে।
আর করোনা উপসর্গে যারা যেখানে মারা যাচ্ছে এই সংখ্যাটাও আমাদেরকে রেখে দিতে হবে আমাদের রেকর্ডিং সিস্টেমে, সো দ্যাট পরবর্তীতে যখনই কোনো পরিসংখ্যানে কাজে লাগবে। ডায়াগনোসিস দেখা যাবে যে ডেড বডি পজিটিভ হয়েছিল, সেটা যেন এই পরিসংখ্যানে চলে আসে, কাজে লাগে। আপাতত এই মুহূর্তে আমাদের এই বেসিক ভাবে এই করণীয়, আর জনগণের কাছে আমাদের প্রত্যাশা থাকবে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। যার ঘরে যার পরিবারে একজন আক্রান্ত হয়েছে উনি শুধু জানেন এর মর্ম ব্যথাটা কত কত বেদনাদায়ক। আমরা আশা করি যে জনগণের এই সহযোগিতায়, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা সময় মতো এই করোনাকে পৃথিবীর অন্যান্য দেশের মতোই আমরা পরাভূত করতে পারব। তবে একটা কথা, করোনাকে সম্মান দেখাতে হবে, সম্মান মানি তাকে ভয় পাইতে হবে। তার সামনে যেভাবে আমাদের যাওয়া উচিত সেটা করতে হবে, তার নয় উনি আমাদেরকে পেয়ে যাবে। অতএব করোনাকে ভয় পেতে হবে, আতঙ্কিত। আরেকটা জিনিস আপনার সাথে অ্যাড করতে চাই দবির ভাই, ধন্যবাদ, খুব সুন্দর একটা কথা বলেছেন, করোনাকে ভয় পেতে হবে। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এত আমাদের স্ট্যাটিস্টিক দেখি সংখ্যা এত দিন দিন বাড়ছে, তার ভিতরে আমরা সচেতন হচ্ছি না, সোশ্যাল ডিস্টেন্সটা আমরা কিন্তু ওইভাবে মেনটেন করছি না। আমরা শুধু একটা সিম্পল একটা মাস্ক পরে বের হয়ে যাচ্ছে, মানে আমরা একেবারেই করোনা মুক্ত, আমাদেরকে করোনা ছুতেও পারবে না। এটা যে অবস্থা দাঁড়াবে, আসলে এটা একটা চিন্তার বিষয়। আমাদের সবাই সচেতন না হই তাহলে পুরো বাংলাদেশের কখন যে 90% বা 100% হয়ে যায় সেটা আসলে বলা যাবে না, কারণ সরকার কাজ করে যাচ্ছে, সবাই কাজ করছে, যদি আমরা সচেতন না হই তাহলে কখনোই সেটা হবে না। ধন্যবাদ আপনাকে দবির ভাই, আপনার কাছে আবার আসবে প্রশ্ন নিয়ে। আমি চলে যাই এখন কাজী নাজির সিদ্দিকী আপনার কাছে। আপনি কাজ করছেন, একটা স্লোগান আপনার কাছে, রিদম অফ লাইফ। তো এই যে বিষয়, পাশাপাশি আপনি একটা এনজিও রান করছেন এবং থাইল্যান্ডের একটা পিস রেভলিউশনের সাথে আপনি কাজ করছেন। আপনার কাছে রিদম অফ লাইফটা কি, মানে জীবনের ছন্দ এটা কি, এবং আপনি রিদম অফ লাইফ বলতে আসলে কিভাবে কাজ করতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন, যে একটু বলেন। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। রিদম অফ লাইফ আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে আমরা যেটা করছি, যে রিদম অফ লাইফের মাধ্যমে স্পেশালি ইউথদের আরো বেশি উৎসাহিত করার জন্য, যাতে ওরা জীবনটাকে সুন্দর ছন্দময় ভাবে তৈরি করতে পারে, জীবনকে যেন সবাইকে নিয়ে উদযাপন করতে পারে, এই শিক্ষাগুলো দেওয়ার জন্য। সেটা আসলে সবার জন্যই একটা উৎসাহমূলক প্রোগ্রাম আমাদের এনজিওর। আর এটার ব্যাকগ্রাউন্ডটা যদি বলতে হয়, যেমন আমি যদি আপনার আজকে বসে থাকার পেছনে সুন্দর ব্যাকগ্রাউন্ড, দবির ভাইয়ের পেছনের একটা সাদা সুন্দর ব্যাকগ্রাউন্ডের কথা বলি, এটা একটু জাপানিজ ভাষায় যদি বলি, ওরা এটাকে বলে ওয়াবি সাবি, মানে খুব সিম্পলিসিটির মধ্যে বিউটি খুঁজে পাওয়া। জীবনে খুব সাধারণ স্বাভাবিক জিনিসগুলোর মধ্যে, আমাদের রিলেশন গুলোর মধ্যে, প্রকৃতির প্রত্যেকটা সাজানো জিনিসের মধ্যে ওরা দেখা যাচ্ছে হয়তোবা একটা গাছের মরে যাওয়ার ডাল, তার পাশে একটা সুন্দর ফুল দিয়ে একটা ইকেবানা করে ঘরের মধ্যে রেখে দিল। পুরোনো অনেক দিনের আগের জিনিস, যেটা দাদার ছিল, তারও আগের কারো ছিল, সেই প্লেটটাকে ভেঙে গেছে, সেটাকে একটু স্বর্ণের টুকরা দিয়ে সুন্দর করে জোড়া দিয়ে ওরা সেটাকে রেখে দিচ্ছে যত্ন করে বছরের পর বছর। এই যে ওয়াবি সাবি, এই যে তাদের কনসেপ্টটা, এটাই হচ্ছে জীবনের সবকিছুর মধ্যে একটা ছন্দ নিয়ে আসে, সুন্দর করে। জাপান থাইল্যান্ডের একটা টার্ম আছে সাবাই, আমরা হয়তো সাবাই রেস্টুরেন্টের কথা শুনে থাকি, খাবারের কথা শুনে থাকি, যে সাবাইটা হচ্ছে শান্তি। যে আমরা যখন নাকি দেখি যে হ্যাঁ গেলাম আমরা কোনো একটা জায়গায়, আমাদের মস্ক গুলোতে যখন আমরা যাই দেখি যে বাইরে সবগুলো জিনিস এলোমেলো হয়ে আছে, জুতাগুলো এলোমেলো হয়ে আছে, জাস্ট উল্টোটা যদি চিন্তা করেন যে সবাই খুব সুন্দরভাবে বাইরে জুতোগুলো রেখেছে, আমার বইগুলো খুব সুন্দর তাকে সাজানো আছে। এই যে সব সুন্দর জিনিসগুলো হতে পারে খুব সিম্পল, লাক্সারি প্রয়োজন নেই, এটা কি ওরা বলছে সাবাই। আমাদের এই মন্ত্রটাকে নিয়ে আমরা কাজ করি, যে জীবনের সব সিম্পল জিনিসগুলো থেকেও সৌন্দর্যকে বের করে নিয়ে আসে। আর আমার প্রোগ্রামটার কথা যদি বলতে হয়, আসলে খুব ফিলান্থ্রপিক্যালি, খুব নিজের উৎসাহ এবং তাগিদ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছি। তো আমার যাওয়ার সুযোগ হয়েছিল, এটা হচ্ছে আপনার এসআইটি গ্র্যাজুয়েট ইনস্টিটিউটে কনফ্লিক্ট রেজলিউশন এন্ড পিস বিল্ডিং একটা প্রোগ্রাম। ওরা নেপালে 12 দিনের আমাদের একটা প্রোগ্রাম ছিল। বিশ্বের সব যারা পিস বিল্ডাররা, যারা কনফ্লিক্ট রেজলিউশন নিয়ে কাজ করছেন, তারা ওখানে এসেছিলেন। অনেক সুন্দর কিছু মানুষের সাথে পরিচয় হয়েছিল, 54 জন পার্টিসিপেন্ট একসাথে হয়েছিল, যারা সবাই পৃথিবীতে শান্তির জন্য কাজ করছে, সুন্দর একটা পৃথিবীর জন্য কাজ করছে। তো আমার এখন মনে হয় যে মিস্টার টেটস নামে একজন জাপানি প্রফেসর, উনি ইউএসএ তে এখন প্রফেসর হিসেবে আছেন, পিস বিল্ডিং প্রফেসর। তো উনি এসেছিলেন এবং ওনার খুব সুন্দর সুন্দর কিছু কথা
যে আমাদের জীবনকে আমরা কত সুন্দর করতে পারি। উনি একজন বুদ্ধিস্ট, কিন্তু উনি বলছিলেন যে আমি ইসলাম ধর্মের একটা নিয়ম প্রতিদিন পালন করে ঘুমাতে যাই, সেটা হচ্ছে বলা হয়েছে যে ঘুমাতে যাওয়ার আগে তোমরা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বটা মিটিয়ে ঘুমাবে। তো এটা উনি বলছেন যে আমি কি করি, প্রয়োজন হলে আমি আমার ওয়াইফের কাছে যে সরি বলি, বাও করি, এবং আমি কখনো কখনো আই টাচ আর ফিট, যে যাই হোক কিন্তু আমরা কনফ্লিক্টটাকে রেজুলেশন করে ঘুমাই। একটা ছোট টিপস কিন্তু সারা জীবনের দাম্পত্য জীবনের জন্য একটা ছন্দ নিয়ে আসে। আমি খুব সহজে একটা উদাহরণ দেই, যে ধরেন আমার বাসায় কি হয়েছে, অনেক ভাত রান্না হয়েছে, কেউ হয়তো খায়নি, তো সে কি করেছে, তাহলে সেটা কি করবো, খাবার ফেলে দিব? খাবার নষ্ট করা, ফেলে দেয়া, এই কাজগুলো কিংবা কোনো কিছু অপব্যয় করা, আলটিমেটলি কিন্তু সেগুলো আমাদের মনের মধ্যে এক ধরনের আত্মগ্লানি আনে। সে আত্মগ্লানিটাতে যেন আমরা না ভুগি, এবং প্রত্যেকটা খাবারের প্রতিটা জিনিসের মূল্য আছে। সো ওটাকে আমরা কি করতে পারি, সাধারণ একটা টিপস আছে যে আমরা ওটাকে ব্লেন্ড করে ফেলি, সাথে কিছু গোলাপ জল মিশিয়ে দিই, খুব সুন্দর একটা ফ্লেভার হবে। দেন ফ্রিজ থেকে যদি আমরা আইস বক্সটা বের করে আইস কিউব ছোট ছোট করে রেখে দিই, তারপর প্রতিদিন এটা বের করে একটু আপনি মুখে ঘষে নেন না, দেখবেন আপনার মধ্যে একটা শান্তি চলে আসবে, যে আমি একটা সেন্টেড আইস কিউব, রাইস আইস কিউব দিয়ে আমি একটা রূপচর্চাই করে ফেললাম। এবং আমার মনে হয় মাসুদ ভাই আপনি নেক্সট এটা প্র্যাকটিস করবেন, দবির ভাই অলসো, যে এত একটা জিনিস এবং সাথে সাথে আপনার একটা বিউটিফিকেশন হয়ে যাচ্ছে। আমি বলতে চাইছি জীবনের এই ছোট ছোট ছন্দগুলোই হচ্ছে রিদম অফ লাইফ, পাশাপাশি যোগা, মেডিটেশন। আমি আপনার সাথে যদি একটু থাইল্যান্ডের পিস রেভলিউশনের কথাটা বলি, যে সেখানে আমি যখন গিয়েছিলাম, আমি এটা কান্ট্রি কোঅর্ডিনেটর হিসেবে এখন বাংলাদেশে কাজ করছি, যে কেউ এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করতে পারে, তবে আপনাকে 42 দিন প্রতিদিন 1 ঘন্টা করে মেডিটেশন করে দেন এই প্রোগ্রামটায় যেতে হয়। তো আমরা যেখানে ছিলাম সেটা খুব সুন্দর একটা জায়গায়, আমরা মেডিটেশনের 12 দিনের চর্চা করেছি। আমরা সেখানে মঙ্কদের সাথে মেডিটেশন করেছি। আপনি যদি জীবনকে এইভাবে ছোট ছোট প্রোগ্রামগুলোর সাথে, আর্ট অফ লিভিং একটা প্রোগ্রাম, ইন্ডিয়ান একটা প্রোগ্রাম যেটা শ্রী শ্রী রবি শঙ্করের, আপনি যদি নিজেকে এগুলোর সাথে যুক্ত করে না দেন, আমাদের রিলিজিয়ানের বাইরেও, এটা কোনো রিলিজিয়ানের সাথে কনফ্লিক্টের কিছু নেই, তাহলে দেখা যায় আমরা জীবনটা ছন্দময় করে তুলতে পারি। আর এই যে এবং আপনার মতো ভালো সাদা মনের মানুষদের সাথে যদি একটা কানেক্টিভিটি থাকে, সেটাও রিদম অফ লাইফ। থ্যাংক ইউ, সুন্দর করে এক্সপ্লেইন করলেন। আমি চলে যাচ্ছি আবার ডক্টর দবির ভাই, একজন বিশেষজ্ঞ হিসাবে আপনার কাছে আবার একটা একই প্রশ্ন কিছু আগে আলোচনা করছিলাম, বাট একটু এসেন্সটা খুঁজে বের করার চেষ্টা করছি, যে সরকারের নির্দেশনা আছে কিন্তু আমাদের উদাসীনতা কোথায়, কেন আমরা এতটা উদাসীন, আপনার কাছে কি মনে হয়? দবির শুনতে পাচ্ছেন আমার কথা? দবির ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, দবির ভাই আপনার মাইক্রোফোনটা মিউট করা আছে, একটু যদি অন করে নিতেন। এখন শুনছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। দবির ভাই আপনার কাছে যে প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম। দবির ভাই, হ্যাঁ জি, আপনি আরেকবার বলবেন একটু? জি জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সরকারের একটা দিক নির্দেশনা দেয়া আছে, জি, তারপরেও কেন আমরা জনগণ এতটা উদাসীন? একজন বিশেষজ্ঞ হিসাবে কেন এরকম হচ্ছে, জাস্ট এটা যদি একটু জাস্ট আপনি প্রিসাইজলি আমাদেরকে বলতেন। সত্যি কথা কি, আমরা তো বীরের জাতি, সবকিছুতে আমরা এভাবেই মনে করি যে কিছুতেই কিছু হবে না। আসলে বিশ্বের উন্নত দেশগুলোতে আপনি ইটালির কথা যদি বলেন, ব্রাজিলের কথা যদি বলেন, আমেরিকার কথা যদি বলেন, ওরাও কিন্তু শুরুতে এভাবেই নিয়েছিল। আমরা তো আমাদের দেশে তো শিক্ষিত জনগণের সংখ্যা অনেকই কম। উন্নত দেশ সময়ও তারা শুরুতে এভাবেই নিয়েছিল যে তেমন কিছু হবে না, কি হবে দেখা যাক ইত্যাদি। কিন্তু আসলে বৈশ্বিক মহামারী আগেও যেসব হয়েছিল আর এটা যেটা হয়েছে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট। কখনো কেউ ভাবতেও পারেনি আসলে মহামারীটার ছোবল এতটা কঠিন, এতটা আঘাত করবে আমাদেরকে। মানুষ আমাদের দেশে, যে একটা কথা আমি বলি, আপনারা নিশ্চয়ই মিডিয়াতে দেখে থাকবেন, যে ফ্যামিলিতে, যার ফ্যামিলিতে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে,
সেই ফ্যামিলির কথাগুলো যদি আমরা শুনে থাকি, দেখে থাকি, পড়ে থাকি, ফেসবুকে জেনে থাকি, তাহলে দেখবো কত কঠিন অবস্থাটা পার করে তাদের আসতেছে। একটা কথা বলা হয়ে থাকে যে সংখ্যায় একজন মারা গেলেন, কিন্তু একজন পরিবারের জন্য তো সবকিছু সবকিছু সবকিছু। তো আমাদের দুটো ফ্যাক্টর এখানে, একটা হচ্ছে আমাদের প্রান্তিক জনগণ যেটা বলি আমরা, অথবা আমাদের যে দরিদ্র জনগোষ্ঠী, তাদের হয়তো এ ব্যাপারে পুরোপুরি ধারণা নেই এবং কাজের জন্য তাদেরকে বের হতে হচ্ছে। ওনারা অনেকে বলেনি, আপনি রীতিমতো শুনবেন যে রীতিমতোই বলে, করোনায় মরার আগে আমরা তো না খেয়ে মরি, কিচ্ছু করার নাই, যা হয় হবে, এটা বলছে। একেবারে মিথ্যা নয়, একেবারে মিথ্যা নয়। কারণ আমরা তো দেখছি অনাহারে যদি না খেয়ে মারা যান, চাকরি নাই, এটা নাই, সেটা নেই, যে কারণে সরকার বাধ্য হয়ে গার্মেন্টস ফ্যাক্টরি খুলে দিয়েছিলেন, কিছু কিছু প্রতিষ্ঠানকে চালু করে দিয়েছিলেন, বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। কিন্তু আমরা লকডাউন শব্দটা ইউজ করি নাই, ছুটি ঘোষণা করার কারণে তারা এটাকে আনন্দ উৎসবের মতো নিয়েছিল। আমাদের এখানে কিছুটা হয়তো আরেকটু সাবধানতা অবলম্বন করলে ভালো হতো। সত্যিকারের লকডাউন বলতে কি বোঝানো হয়, মানুষকে আমরা অতটা, আর তাছাড়া আমাদেরও কিছু এখন পুরনো কথা আবার একটু যেতেই হয়। আমরা শুরুর দিকে কিন্তু যারা আমরা উচ্চ পদে আসীন আছি, আমরা যে যেখানেই হোক না কেন, আমরা কিন্তু করোনাকে ওইভাবে আমল দেইনি। আমরা বলেছি কিছু হবে না, এটা একটা ফ্লুর মতো, তেমন কিছু না, এই না সেই না করে করে মানুষের সাহসটা অনেক বাড়িয়ে দিয়েছে, যে কারণে এটা হয়েছে। কিন্তু এখন পরিস্থিতির প্রেক্ষাপট কিন্তু অনেকটা ভিন্ন। এখন কিন্তু মানুষ বুঝতেছে, যখনই মৃত্যুর লাশ বেড়ে যাচ্ছে, আক্রান্তের সংখ্যা ক্রমাগত উপরের দিকে যাচ্ছে, কার্ভটা মানে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, জানুয়ারি থেকে এই পর্যন্ত কোথা থেকে কোন মাস থেকে কোথায় কত চলে গেল, এবং আগামীতেও যেটা যাচ্ছে বলা হচ্ছে আগামী মাসটাও পুরো এরকম থাকবে। তো কাজে আমাদেরকে এটা এখন কিন্তু সতর্ক হতে হবে। যারাই বাইরে আছেন, যে কারণে হাটে মাঠে ঘাটে, একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে পারবেন না, মাস্ক ছাড়া তো নয়। এবং আমাদের যেখানে যেখানে লকডাউন করবে সেখানে সেখানে আমাদের সেটা মানতে হবে। এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। ট্রু। আমাদেরকে আসলে স্বাস্থ্যবিধি না মেনে থাকাটা চলতেই হবে, চলতেই হবে, কোনো অপশনই নাই, নো অপশন এট অল অ্যাকচুয়ালি, কোনো অপশন নেই, কোনো অপশন নেই। ধন্যবাদ আপনাকে। মানুষ বাঁচাতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে পালন করতে হবে। জি, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এগেইন আমি নাসির আপা আপনাকে চলে যেতে চাই। রিদম অফ লাইফের কথা বললেন, যে আপনি কথা হচ্ছিল আপনার সাথে এর আগেও আমার, যে আপনি যোগ ব্যায়াম নিয়ে, মেডিটেশন নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে কাজ করছেন। আপনার লাইফের সাথে এটা কিভাবে রিলেট করলেন, কানেক্ট করলেন কিভাবে? ওই যে বলেছি যে শান্তি নিয়ে, একটা পিসফুল ওয়ার্ল্ড নিয়ে কাজ করার ইচ্ছে শুরু থেকেই ছিল। আর একটা জিনিস আসলে বুঝতে পেরেছি যে পাওয়ার অফ পজিটিভিটি, পজিটিভ থিঙ্কিং আর পাওয়ার অফ পজিটিভ কানেকশন, এটা খুব বেশি জরুরি, বেশি দরকার। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, একবার ইন্ডিয়ান এম্বাসিতে আমার দেখা হয়েছিল, উনিও এই আর্ট অফ লিভিং প্রোগ্রামের সাথে আছেন। সেই ওনার নাম ছিল পঙ্কজ। সেই পঙ্কজ দা একটা খুব ভালো কথা বলেছিলেন, যে আসলে আপনি যেই ধরনের মানুষগুলোর সাথে মিশবেন, আস্তে আস্তে সেই সার্কেলটাই আপনার বড় হবে। তো আস্তে আস্তে মিশতে মিশতে এবং তাদের সাথে কাজ করতে করতে দেখা যাচ্ছে আমি আরো অনেকের সাথে মিশে যাচ্ছি, অনেকের সাথে এই জিনিসগুলোকে নিয়ে আরো কালচার করছি, শেয়ার করছি। তখন খুব সুন্দর একটা ব্যাখ্যা উনি দিচ্ছিলেন যে মানুষ যদি অন্যকে হিংসে করে, মানুষ যদি অন্যের খারাপ চায়, সেই অনুভূতিটা আসলে 90% নিজেকে আগে বার্ন করে, তারপরে আমরা সেই হেট্রেটটা 10% বের করে আরেকজনের উপর প্রয়োগ করি। এখন যদি আমি আপনাকে পছন্দ না করি, আপনার সাফল্য যদি আমি মানে অনুপ্রাণিত না হয়ে আপনাকে কন্টিনিউয়াস আমি ভাবতে থাকি যে কেন উনি পেলেন, আমি পেলাম না, কেন এটা হয়েছে, আমার কেন হলো না, আমাকে এটা 90% নিজেকে জ্বালাবে, পোড়াবে, তারপর আমার ভিতরে সেই অনুভূতিটা তৈরি করবে, তারপর তার হয়তো 5% 2% আমি আপনাকে দেব। আপনার ক্ষতিটা কতটুকু হলো, আমার ক্ষতিটা কতটুকু হলো। জিনিসগুলো যখন আমি জানতে পারি, তখন আমার মনে হয় যে না, কারা এগুলো নিয়ে কাজ করছে তাদের সাথে একটু কানেক্টেড হতে হতে আজকে এই 15 বছর যাবত আসলে অনেক বড় একটা সার্কেল হয়েছে, ফ্যামিলি হয়েছে। এমনকি এখন সেই থাইল্যান্ডের যে মঙ্ক যারা কাজ করছেন তাদের সাথে, মুনি ঋষি যারা সাধুরা কাজ করছেন তাদের সাথে, এবং নিজেকে এখন মনে হয় যে খুবই ক্ষুদ্র একজন লার্নার, আমি শিখছি, মেডিটেশনের গুরুত্বটাও শিখছি। আর ইয়োগার কথাটা যদি বলি, ইয়োগা তো আসলে একটা পাওয়ারফুল জিনিস। এই গত বছর ওয়াশিংটন ডিসিতে আমি গিয়ে দেখলাম একটা কমন দৃশ্য হচ্ছে, বিকেল বেলা সবাই ইয়োগা ম্যাট নিয়ে দৌড়াচ্ছে,
মানে ওরা এখন বুঝতে পারছে যে এটার প্রয়োজনীয়তাটা কত বেশি। যে মানে এটা দেখেন আপনি 14,000 বছর আগে ভৃগুমুনি তার নদী গ্রন্থ বলা হয়, নদী গ্রন্থে সেই যোগার কথা, সহজ যোগার কথা বলেছেন। প্রকৃতির বিভিন্ন পোস্টার থেকে উনি সেই যোগাটা নিয়ে এসেছেন এবং সেটার একমাত্র উদ্দেশ্য ছিল, উনি ছিলেন একজন অ্যাস্ট্রোলজার এবং ওনার একমাত্র উদ্দেশ্য ছিল হচ্ছে সেলফ রিয়েলাইজেশনের জন্য। এই যোগা হচ্ছে আপনার সংস্কৃতি ইউজ শব্দ থেকে এসেছে, আর এই যোগার একটাই হচ্ছে আপনার the meaning coming into harmony with all aspects of body, mind and spirit as well as the outside world. আপনার মন, দেহ এবং পৃথিবীর বাইরের জগতের সাথে যে স্পিরিচুয়াল জগৎটাও আছে, সেই স্পিরিটটাকে সবকিছুকে একসাথে হারমোনাইজ করে নিয়ে আসার জন্য একটা গ্রেট টুল হচ্ছে যোগা এবং মেডিটেশন। নাও কাম টু দ্য রিলিজিয়ান। আমার মনে হয়েছে আমি থাইল্যান্ডে এই পিস রিট্রিট রেভলিউশন প্রোগ্রাম করে আসার পরে রেগুলার মেডিটেশন প্র্যাকটিস সব চাইতে বেশি হেল্প করেছে আমাকে আমার ধর্মের, আমার নামাজে কনসেন্ট্রেট করতে। যখন আমরা গভীরভাবে নিজের ধর্মকে অনুধাবন করি, কনসেন্ট্রেট করি, আমরা যখন মনে করি যে আমি মানে আমরা তো আসলে বুঝে আমাদের রিলিজিয়নটাকে অনেক সময় চর্চা করি না, যেহেতু এটা অ্যারাবিক ভাষায় এসেছে, আমাদের কাছে অর্থগুলো পরিষ্কার না। কিন্তু যখন আমি দাঁড়াবো নামাজে এবং চিন্তা করব যে আমি এখন পৃথিবীর এবং সমস্ত জাহানের স্রষ্টার সামনে দাঁড়াচ্ছি, তার দিকে মুখ ফিরিয়ে দাঁড়াচ্ছি, আমার কনসেন্ট্রেশনটা কত বেশি আসবে। আমার মনে হয়েছে জীবনে যে এই কানেকশন গুলো, কানেক্টিভিটি গুলো আমাকে আরো বেশি ইন্সপায়ার্ড করেছে পজিটিভ থিঙ্কিং এর ক্ষেত্রে। ফ্যান্টাস্টিক। সুতরাং মেডিটেশন ভেরি ইম্পর্টেন্ট সবার জন্য। আমার মনে হয় যে যারা এখন পর্যন্ত আমরা মেডিটেশনে যোগদান করি নাই, সবার জন্য দরকার। খুব সুন্দর একটা এক্সাম্পল নিয়ে এসেছেন যে আমাদের নামাজের ক্ষেত্রে কিন্তু একাগ্রতা দরকার। একাগ্র চিত্তে যদি নামাজটা না পড়ে, অনেক সময় দেখা যায় নামাজ পড়তে গেলে কিন্তু আমাদের বিভিন্ন টেনশন চলে আসে। মেডিটেশন প্র্যাকটিসটা থাকলে খুব সহজে কিন্তু আমরা এই জিনিসটা থেকে দূরে থাকতে পারবো এবং এই সময়টাকে আমরা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো। এগেইন আমি দবির কাছে চলে যাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে কোভিড-19 ডিটেকশন ও চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমাদের অবস্থানটা কি? অর্থাৎ আমি যে টেস্ট কিটের কথা বলা হচ্ছে, পর্যাপ্ত পরিমাণ টেস্ট কিট কি এখনো আমাদের কাছে আসছে কিনা, বাংলাদেশে কিছু টেস্ট কিট মানে প্রস্তুত করা হচ্ছিল, বাইরে থেকে আনা হচ্ছিল, এই সম্পর্কে কিছু বলবেন? আর আমাদের হাসপাতালের চিকিৎসার সুবিধা প্রস্তুতি কতটুকু, সব মিলে একটা জাস্ট আপনি একটা ব্রিফ আমাদেরকে দিতেন। যেটা হচ্ছে শুরু থেকে বলা হচ্ছে যেটা টেস্ট টেস্ট টেস্ট, এটা করতেই হবে। টেস্ট না করতে পারলে তো আপনি ট্রেসিং হচ্ছে না, ট্রেসিং না করতে পারলে তো আপনি ট্রিটমেন্ট দিতে পারছেন না। সো এটা তিনটা জিনিস একই সাথে জড়িত। এবং দেখেন, আমরা যদি টেস্ট না করি, অনেকে আছে পার্শিয়ালি সিমটম, কারো হয়তো সিমটম নেই। এটা আপনি জানেন যে যারা যুবক শ্রেণীতে আছেন, যারা তরুণরা, যুবকরা, তাদের অনেকের বডির ইমিউনিটিতে এমনিতেই তাদের হয়তো ফ্লুটা তেমন ভাবে আক্রান্ত করতে পারছে। আমরা জানি 3 থেকে 5 দিনের মধ্যে উপসর্গ দেখা দেওয়ার কথা। যারই এই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন 3 to 5 days, sometimes it may be 9 days বা টোটাল 14 days, এর মধ্যে সাধারণত পিকটা হচ্ছে 3 to 7 days একটা উপসর্গ আসার কথা, যেটা আমরা জানি। কাশি, গায়ে ব্যথা, জ্বর, টায়ার্ডনেস, কিন্তু এখন এটা যদি আমরা টেস্ট করতে না পারছি, ততক্ষণ কিন্তু আমরা পুরো পরিবারটা কিন্তু রিস্কের মধ্যে রয়ে গেলাম। এখন একটা পরিবারে একজন দেখা দিল আর দুজনের সিমটম নেই, সে আমরা করতে হলে আমাদের প্রত্যেকেরই কিন্তু টেস্টটা করে ফেলা ভালো। তো সেই জন্য সেটা গিয়ে হোক, বাসায় এসে হোক, একটা সময় ছিল বাসায় গিয়ে করা হতো আইডিসিআর থেকে, এখন কিছু প্রাইভেট সেক্টরও করে দেওয়া হচ্ছে, বাসাতে করে যাচ্ছে। আগে যতটা কঠিন ছিল, মানুষ ঘুরে বেড়াতো, কোথায় যাবে, কিভাবে হবে, এবং টেস্ট করতে গিয়ে অনেক বিড়ম্বনার শিকার হয়েছে অনেকে। আপনি জানেন কিছু টাকা লেনদেনের ব্যাপার স্যাপার ছিল, সিরিয়াল নেওয়ার ব্যাপারে। তাছাড়াও টেস্ট করার পরে যে রিপোর্টটা, আজকে টেস্ট করে যদি 7 দিন, 10 দিন, 12 দিন পরে রিপোর্ট পাওয়া যায়, সেই টেস্টের ভ্যালুটাও থাকছে না। যে কারণে সরকার কিন্তু এখন টেস্টের সংখ্যা ডিস্ট্রিক্ট লেভেলে বলতে অনেক বাড়িয়েছে। পিসিআর লেভেলে টেস্টগুলো সব জায়গায় করানো সম্ভব হয় না অবশ্য, এই জন্য র্যাপিড টেস্ট করানোর কথা বলা হচ্ছিল, যে অ্যাটলিস্ট অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে কিনা, ওনারা অ্যান্টিজেন আছে কিনা দেখার জন্য। তো আমাদের কথা হচ্ছে এই টেস্টের অবস্থাটা আগের চেয়ে এখন উন্নত, বাট এখনো টেস্ট সাফিসিয়েন্ট নয়, এটা বলতে হবে।
আমাদের আরো বেশি টেস্ট করার ব্যবস্থা করতে হবে যত দ্রুত সম্ভব। এবং টেস্ট কিট নিয়েও কথা আছে, এর মধ্যেও কিছু ফ্যাক্টর আছে যেটা মানুষ এখনো, আমরা দেখা যাচ্ছে যে 3টা টেস্ট নেগেটিভ করে 4 নম্বর টেস্ট পজিটিভ হচ্ছে। এটা সংখ্যা অনেক কম অবশ্যই, বাট আমরা চাচ্ছি টেস্ট যেন অনেক বেশি সংখ্যা করানো হয় এবং প্রতিটা ডিস্ট্রিক্টে যেন ঢাকাতে লোডটা কম করানো হয়। আর সার্বিক ব্যবস্থা বলতে সরকার অলরেডি বেশ কয়েকটা কোভিড হসপিটাল নির্মিত করেছেন, যেসব হসপিটালগুলোতে আইসিইউ, ভেন্টিলেটর, হাই ফ্লো। এই হসপিটালগুলোতে যাওয়ার জন্য আমাদের একটা সিস্টেম করা উচিত ছিল, যে যাওয়ার ব্যাপারে কে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে। যাওয়ার আগে টেস্ট করে নিতে হবে, না ওখানে গেলে টেস্ট করবে, গেলে পরে বলে যদি কোভিড না হলে ভর্তি করাচ্ছে না, আবার অন্য জায়গায় বলে যে আপনি কোভিড না এটা প্রমাণ করে আসে। এই যে টানাপোড়েনটা হ্যাঁ এখনো চলছে। আপনি শুনে অবাক হবেন, উচ্চ পর্যায়েও আমাদের যে বিভিন্ন যারা এর সাথে জড়িত আছেন ওনাদের মাঝেও এখনো এই জিনিসটা স্বচ্ছ হয়ে ওঠেনি। এইটা আমরা মনে করি এই সমন্বয়হীনতার চাল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, একটা সমন্বয়ের মধ্যে থাকতে হবে। এই সিস্টেমটা আমাদের করতে হবে এবং যত বেশি টেস্ট হবে তত বেশি আইসোলেশন হয়ে গেলে বাকিরা সেফ, নিরাপদ হয়ে গেল। আমি একটা কোশ্চেন এডিশন করছি রবি ভাই, এটা হচ্ছে যে আপনি দেখেন কনসিস্টেন্টলি কিন্তু দেখা যাচ্ছে যে 15 থেকে 20 হাজারের মধ্যে সীমাবদ্ধ টেস্ট যে করানো হচ্ছে, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখা যায় যে এত বড় একটা জনগোষ্ঠী আমরা বিভিন্ন শহরে বসবাস করছে, সেখানে সব মিলিয়ে আমাদের 15 থেকে 20 হাজার। এখন প্রশ্ন একটা হতে পারে, আমাদের কি সাপ্লাই কম নাকি আমরা টেস্ট করতে যাচ্ছি না? দুইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে? এই প্রশ্নের উত্তর আমি আপনাকেই বলতে চাচ্ছি, আপনিই বলার কথা। আপনি কি যাচ্ছেন না, আপনার পরিবারকে নিচ্ছেন না, নাকি যাওয়ার আগে 10 বার চিন্তা করেন কোথায় যাবো, কি করতে হবে, কোথায় লাগবে, গেলে করবে কিনা। সবার মধ্যে এইটাই তো সবাই। আমি 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 এজ এ পার্সন, জনগণ হিসেবে আপনি কি কমফোর্ট জোনে আছেন যে আপনি ইচ্ছা করলে আপনি মাকে বাবাকে নিয়ে কোথাও টেস্ট করে আসতে পারবেন? আর ইউ ইন দ্যাট কমফোর্ট জোন? এটাও শুনেছি যে টেস্ট করাতে গিয়ে নেগেটিভ যারা ছিল সে পজিটিভ হয়ে গেছে, কারণ যারা আশেপাশে ছিল। সে যদি বলো, এখানে আসলে আমাদের একটা কথা বলতেই হয়, দুঃখজনক যে মানুষ মৃত্যুর মিছিল অনেকের ব্যবসার প্রবৃত্তি কমে, খুব দুঃখজনক। একদিকে মানুষ মানে জীবন হারাচ্ছে, অন্যদিকে কিছু কিছু লোক এখনো ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে। এটা সবাই স্বচ্ছভাবে দেখছেন। আমরা আশা করি মানুষের মানবিকতা ফিরে আসুক। মেডিকেল এই করোনা পরিস্থিতির সাথে যারা যেখানে যে পেশায় জড়িত আছে, ব্যবসায়ী মনোভাবটা এখন যদি একটু বাদ দেন, আল্লাহর কাছে ভালো থাকবে। আমরা আশা করব টেস্টের পরিধি আরো বাড়ানো যায় কিনা, এবং সেটা ঠিকই বলেছেন, অনেক সময় বলা হয়ে থাকে প্রতিদিনের যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে একই রকমের একটা পরিসংখ্যান যেন স্থিতিশীল অবস্থায় আছে, এবং টেস্টের সংখ্যাটাও দেখা যাচ্ছে বাড়ছে না। 67টা জায়গায় যদি টেস্টের বেড়ে যায় থাকে সেন্টার, তাহলে সংখ্যা বাড়ছে না কেন? ট্রু, প্রশ্ন তো স্বাভাবিকভাবে এসে যায়। আমরা আশা করব এই সমন্বয়হীনতার উত্তরণটা দ্রুত হোক এবং টেস্টের আওতায় যেন সবাইকে আনানো যায় যতদূর সম্ভব। একদম সবাইকে না, যারা সাসপেক্টেড, যাদের পরিবারে কেউ আছে, যারা বয়োবৃদ্ধ আছেন, এবং তরুণ সমাজের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের নিজের শরীর হয়তো শক্তি আছে বলে বুঝতে পারছেন না আপনি আক্রান্ত কি আক্রান্ত নয়, কিন্তু আপনি আপনার পরিবারকে আক্রান্ত করবেন না। পরিসংখ্যানে দেখা গেছে পৃথিবীতে, সারা পৃথিবীতে এবং আমাদের দেশে আক্রান্তের হার যুবকদের মধ্যে সবচেয়ে বেশি, মৃত্যুর হার বয়স্কদের মধ্যে সবচেয়ে বেশি। কারণ ভেরি সিম্পল, আক্রান্তের হার যুবকদের মধ্যে বেশি কারণ ওরা বাইরে বেরোচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। বয়স্করা তো যাচ্ছে না তেমন ভাবে। আর মৃত্যুর হার বেশি কারণ এই যুবকরা যখন ঘরে আসে একজন আরেকজনকে, ফ্যামিলি ওল্ডার পিপুলকে যখন কি আক্রান্ত করেন, ওনাদের জন্য যখন কি দেখা যায় ভয়াবহ একটা অবস্থা হয়ে গেছে, তাদের হয়তো শেষ পরিণতি, কারো কোমরবিডিটি আছে, আন্ডারলাইং ডিজিজ আছে, বিভিন্ন ডিজিজ নিয়ে বাস করতেছে, তাদের জন্য তখন ভয়াবহ হয়ে যায় বাঁচানোটা। আমরা আশা করি যে দ্রুত আমাদের টেস্টিংটা আরো বেশি বাড়ানো হোক, আইসোলেশন করা হোক, যারা ভালো তারা যেন নিয়ম মেনে চলবেন এবং বাসায় মুরব্বীদের গুলো সেফ রাখবেন। থ্যাংক ইউ।
আর Yes. যখনই কোনো জায়গায় কোনো ফ্যামিলি থেকে আক্রান্ত হবে, আমি চাবো সহজেই যেন একটা অ্যাম্বুলেন্স তারা পেতে পারে। জি, জি, ধন্যবাদ। আবার আসছি আপনার কাছে। আমি again চলে যাই নাসিন আপার কাছে। যেহেতু আমরা পিস নিয়ে আলোচনা করছিলাম, সো কিভাবে আমাদের যে ইনার এবং আউটার যে পিস আমাদের সাথে কানেক্ট করে। যদি আমি আমার বাইরের জীবনে একটা প্রশান্তি নিয়ে কাজ করছি, হাতে দেখা যাচ্ছে আমি বাইরে কিছু আমার ভালো লাগছে, এটা আমাকে প্রশান্তি দিচ্ছে, আনন্দ দিচ্ছে। বাইরের যে কোনো জিনিস হতে পারে, সেটা there is a lot of example। আবার অনেক কিছু ইনার সাইড, আমার মনের ভিতরে কিছু প্রশান্তি আছে, মনের কিছু খোরাক আছে। সো হাউ ইট ইজ রিলেটেড এবং কিভাবে এটা রিলেট করে এবং একসাথে যদি হয় কিভাবে আরো বেটার কিছু করা যায়, যেটা আলোচনা করা। That's a brilliant question, মাসুদ ভাই, যে ইনার পিসের সাথে আউটার পিসকে আমরা কিভাবে রিলেট করব। রাইট। ক্ষেত্রে আমাদের আসলে একটা প্র্যাকটিস আছে, আমি একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে পিপো, PIPO, পিস ইন অ্যান্ড পিস আউট। ভেতরে যদি শান্তি থাকে, সেই শান্তিটা বাইরে আসবে এবং শুধু আপনার নিজেকেই না, সেই শান্তিটা, আনন্দটা অন্যের মাঝেও ছড়িয়ে দিবে। দবির ভাইয়ের কথাগুলো শুনছিলাম, এত প্রয়োজনীয় যে এখন আমাদের আসলে কি করণীয়, কি করা দরকার। সাথে যদি একটু আমি বলি যে ইউনিভার্সিটি অফ উইসকনসিন মেডিসনের একটা রিসার্চে এসেছে যে পজিটিভ থিঙ্কার্স রেসপন্ডেড বেটার টু দ্য ফ্লু ভ্যাকসিন। যারা ভালো চিন্তা করে তাদের উপরে ভ্যাকসিনেশনও বেশি কাজ করে, এটা একটা রিসার্চের রেজাল্ট। তার মানে হচ্ছে আমাকে ইনার পিসকে প্র্যাকটিস করতে হবে। ইজ ইট টু হার্ড টু প্র্যাকটিস ইনার পিস? না। ভালো চিন্তা, সুন্দরভাবে থাকা, শিশুদের মাঝখানে থাকা, মানুষকে নিয়ে থাকা, পরিবারকে নিয়ে থাকা, এগুলো কিন্তু এক একটা উপাদান ইনার পিসে। আর সারাক্ষণ দৌড়াচ্ছি আমরা টাকার পেছনে, কাজের পেছনে, সাফল্যের পেছনে, প্রত্যেকটা সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে আর সেটা পাস্ট হয়ে যাচ্ছে। যেটা বলা হয়ে থাকে যে বি উইথ দ্য প্রেজেন্ট মোমেন্ট, এখন কি হচ্ছে সেই সময়টাকে সুন্দর করার কথা। অতীত থেকে অনুপ্রেরণা নিতে হবে, বর্তমানকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, সাজাতে হবে, যাতে ভবিষ্যৎটা সুন্দর হয়। আমরা দেখা যায় জীবনে বেশিরভাগ সময় আমরা কাটিয়ে দেই পেছনে আমার কি হলো না, কি হলো না, কি পেলাম না, ভবিষ্যতে আমার কি হবে, এই করে করে সবচাইতে মূল্যবান যে প্রেজেন্ট টাইমটা, আমরা এটাকে নষ্ট করে ফেলি। সো এই পিস ইন যেটাকে আমরা বলছি, বলা হয়ে থাকে যে আমাদের সেটা আমি যদি বলি যে আপনার এটা এক এক জায়গায় এক এক রকম প্র্যাকটিস গুলো বলা হয়। পিস রেগুলেশনের কথাই যদি আমি আসি, যে আমাদের দেখা যায় যে মাইন্ডটাকে আমাদের সবসময় ওরা বলে সেন্টারে রাখতে, যে জাস্ট মানে 1 ইঞ্চ অ্যাবভ ফ্রম দ্য নেভেল, নাভির থেকে 1 ইঞ্চি উপরে আমাদের মাইন্ডটাকে সবসময় আমরা সেন্টারে আনার চেষ্টা করব। খুব কঠিন। মাইন্ড ইজ অলওয়েজ ওয়ান্ডারিং, ঘুরছে, নানান রকম চিন্তা, নানা রকম এংজাইটি। সেখান থেকে কিভাবে আমি মাইন্ডকে সেন্টারে নিয়ে আসবো? খুব সহজ একটা টেকনিক বলা হয়ে থাকে যে ধরে নাও তোমার 5টা পয়েন্ট আছে, একটা হচ্ছে মাথায়, দেন হচ্ছে এখানে ফোরহেডের মাঝখানে, দেন এখানে আসছে, তারপরে হার্টের উপর আসছে, দেন হচ্ছে সে সেন্টারে আসছে। মাইন্ডটাকে খুব শান্তভাবে ওখান থেকে আস্তে আস্তে যদি আমি চিন্তা করি, আমার মাইন্ডটা একটা চিন্তা করতে পারে আমি আলোর মতো কিংবা একটা শক্তির মতো কিছু, তারপর আস্তে করে মাইন্ডটাকে আমি সেন্টারে নিয়ে আসলাম। প্রচন্ড ব্যস্ততার মধ্যে আমরা যখন নাকি খুব অস্থির থাকি, জাস্ট একটু সময় বসে যদি আমি মাইন্ডটাকে সেন্টারে নিয়ে আসি, আমার কাজগুলো আরো অনেক গোছানো হয়, আরো অনেক সুন্দর হয়। এভাবে যদি ছোট ছোট প্র্যাকটিস এবং সাথে কিছু যোগা মেডিটেশন, সেটাও হয়তো আপনার সাথে এখানে আমি শেয়ার করব, যে এই প্র্যাকটিস গুলো কিন্তু আমাদের লাইফকে সুন্দর করে দেয়। এটাই হচ্ছে পিস ইন এন্ড পিস আউট। আমি একটা জিনিস রিলেট করতে চাই অ্যাজ পজিটিভ থিঙ্কার হিসাবে, পিস। যে আমরা সবসময় একটা জিনিস দেখি আমাদের চারপাশে যারা আছেন আমাদের, ইভেন ইট কুড বি ফ্রম আওয়ার ফ্যামিলি অ্যাজ ওয়েল। সো দেখা যাচ্ছে যে আমাদের যখন কোনো কিছু চিন্তা করছি, সেটা শুরু হয় নেগেটিভ থট দিয়ে। সো এটা যেন আমরা না করি, আমাদের ছোটটাই হোক পজিটিভ থট দিয়ে। ডেফিনেটলি যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে, যখন মন্দ আছে তার মানে ভালো আছে। আমি শুরু করি ভালো চিন্তা দিয়ে, আমার ব্রেনটাকে অলওয়েজ ফোকাস রাখি একটা পজিটিভ জায়গায়, তাহলে অলওয়েজ ব্রেন পজিটিভ এনার্জি ক্রিয়েট করবে। আমাদের ব্রেনকে অলওয়েজ পজিটিভ এনার্জির দিকে ধাবিত করতে হবে, যেন আমরা সবসময় নিজেকে পজিটিভ রাখতে পারি, তাহলে সবকিছুই ভালো হবে আমাদের সাথে। খুব সুন্দর এটা, মানে যারা ডক্টরস আছে না, আপনি ভালো বলতে পারেন দবির ভাই, আমার কথার সাথে রিলেট করতে পারবেন যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগেইন আমি চলে যাচ্ছি দবি ভাইয়ের কাছে। ডক্টর দবি, আপনি জানেন যে বিভিন্ন হসপিটালে বর্তমান অবস্থা আপনি এক্সপ্লেইন করেছেন, আমরা পত্রপত্রিকা দেখছি, বিভিন্ন মিডিয়াতে দেখছি,
আমরা ওই জায়গায় যাচ্ছি না। বাট আপনাদের হসপিটালের কথা জানতে চাচ্ছি যে এই সময় তো দেখা যায় যে ভ্যাকসিনেশনের যে সমস্যাটা দেখা যায় মহিলাদের অথবা নিউবর্ন বেবিদের যে ভ্যাকসিনেশনের যে বিষয় থাকে, তাদের একটা পার্টিকুলার টাইম থাকে যে এই সময়ের ভিতরে ভ্যাকসিনেশন করতে হবে। তো আপনাদের হসপিটালে কি প্রপার ওয়েতে হচ্ছে কিনা, মেনটেন হচ্ছে কিনা, বা বর্তমান অবস্থাটা যদি একটু এক্সপ্লেন করেন আপনি। না, এটা ভালো বলেছেন। যেটা হলো যে আসলে যেমন আমারটা হচ্ছে, আমি এখন যেখানে কাজ করছি সেই হিসেবে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র। তো দেখেন, ডব্লিউএইচওর সাম্প্রতিক একটা তথ্যে বলা হয়েছে যে আমরা মহামারী নিয়ে তো ব্যস্ত আছি, শুধু করোনাই তো একমাত্র ডিজিজ নয়, আরো অনেক জীবনের অনেক অসুখ বিসুখ তো রয়েই গেল। এখন শুধু আমরা করোনা নিয়ে ব্যস্ত। মানুষের বেঁচে থাকার জন্য অন্য যে অসুখ বিসুখ গুলো সব এখন যেন ভুলে গেছে। ওরা দুটো কথা বলেছে, যারা ক্যান্সার আক্রান্ত পেশেন্ট যারা আছে, যাদের কেমোথেরাপি নিতে হয়, যাদেরকে ফলো আপ করতে হয়, তারা কোথাও যেতে পারছে না। এই যে ডিউ কোর্স অফ কেমোথেরাপি, ওনাদের কি হচ্ছে, কি হবে, তাই ওনাদের লাইফের লংজিভিটি কি দেবে। ঠিক সেম ওয়েতে সেকেন্ড ওনারা যেটা অবজার্ভ করেছেন, ভ্যাকসিনেশন। এই যে শিশুদের আগামী জীবনের যে ভ্যাকসিনেশনটা এখন দেওয়ার কথা, এখন অনেক হাসপাতালে যারা ভ্যাকসিনেশন দিতে দেওয়া বন্ধ করে রেখেছে, আপাতত শিশুকে এক্সপোজার করা হচ্ছে না, ভ্যাকসিনেশন দিতে পারছে। তো তাদের ভ্যাকসিনেশন শিডিউল গুলো, কোর্স গুলো যদি ডিরাপ্টেড হয়ে যায়, তাহলে ইন ফিউচার তাদের তো সেই ডিজিজ গুলো নিয়ে ভীষণ বিপদে পড়তে হবে। কিন্তু আমরা আসার কথা হচ্ছে আমাদের সেন্টারে আগের মতো আমাদের সবকিছু চালু, একদম ঠিক আগে যেরকম ওপিডি, ইনডোর, ইমার্জেন্সি সব। মা ও শিশু হিসেবে আমি যেটা বলবো, মায়েদের জন্য রাউন্ড দ্য ক্লক ডেলিভারি চালু আছে, নর্মাল ডেলিভারি, সিজারিয়ান সেকশন, যা যা কিছু আছে সব, ইনডোর পেশেন্ট, আউটডোর, রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টা। ঠিক একইভাবে শিশুদের বেলা আমাদের এটা খোলা আছে 24 ঘন্টা। আপনি অবাক হবেন, ইনক্লুডিং ফ্রাইডে, আমি জানি না বাংলাদেশে কোথাও এটা হচ্ছে কিনা, প্রতিদিন মিনিমাম 100 পেশেন্টের ভ্যাকসিনেশন আমরা দিচ্ছি, ইনক্লুডিং ফ্রাইডে, 7 দিন। গতকালকে 107 জনের ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে সেন্টারে। সো আমরা চাচ্ছি এই শিশুগুলো যেন ভবিষ্যতে এই ডিজিজ গুলো দ্বারা আক্রান্ত না হয়ে শেষ হয়ে যায়, আমাদের আগামী প্রজন্ম তো শেষ হয়ে যেতে পারে। সো কাজে ভ্যাকসিনেশন একটা বড় ইম্পর্টেন্ট আছে। আর আমাদের সেন্টারে আমরা এখন সবকিছু খোলা রেখেছি, অন্যান্য যে ডিসিপ্লিন গুলো ওপিডি সেটাও খোলা আছে। আমাদের কোনো পেশেন্ট আমরা ফেরত দিচ্ছি, আমাদের এখানে চালু আছে সবকিছু। ছোট একটা জিনিস এডিশন করতে চাই, যে এরকম ব্যবস্থা কি এখনো চালু আছে, যে অনেকে হয়তো দেখা যাচ্ছে যে ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না বা হসপিটালে যাচ্ছেন না, তাদের জন্য কি হোম সার্ভিস যেটা ভ্যাকসিনেশনটা দিয়ে বা প্রপার প্রোটেকশন নিয়ে যে দিয়ে ব্যবস্থা কি আছে? এগুলো ডিফিকাল্ট। আপনি মনে করেন এখন 100টা বাচ্চা আমরা প্রতিদিন দিচ্ছি ভ্যাকসিনেশন, ক্যান ইউ ইমাজিন? আমরা এদিকে সম্ভব না, ইটস নট পসিবল। যেটা প্র্যাকটিক্যাল হবে না সেটা হবে না, বাট আমরা আশা করি বা বলতে চাই। জানার মধ্যে কি কোনো প্রাইভেট এনজিও টাইপের যারা কাজ করছে, মানে হেলথ রিলেটেড যারা কাজ করছে, তারা কি সার্ভিসটা দিচ্ছে এখন? না, অনেকে দিচ্ছে, অনেকে সীমিত আকারে দিচ্ছে, আবার অনেক মায়েরা বাচ্চাকেও হয়তো এক্সপোজ করতে চাচ্ছেন না বলে নিয়ে যেতে চাচ্ছেন না, ভাবতেছেন আরেক সপ্তাহ পরে নিয়ে। ভয় কিন্তু কাজ করছে যে আমার বাচ্চা করছে হবো, কিন্তু এই ভয় কাজ করলে চলবে না, জীবন থেমে থাকবে না আপনাদের এগিয়ে। যে জন্য আমি বলছি যে প্রতিটা হসপিটালে সাধারণ সার্ভিসকে ওপেন রাখতে হবে। বাট আমি এটাও বলি, প্রত্যেকের ঘরের জন্য বলি, আমাদের একটু এক্সট্রা সতর্কতা রাখতে হবে, আমরা যেন পড়ে না যাই, আমরা যেন বটিতে কেটে না যায়, চেয়ার থেকে পড়ে না যায়, মানে ছোটখাটো দুর্ঘটনা না হয় যেন, যাতে হাসপাতালে যেতে হয়, এটা আমাদের একটু খেয়াল রাখা উচিত। পা পিছলে পড়ে গেল বাথরুমের মধ্যে, এখানে কিন্তু হলেই তো হাসপাতালে যেতে হবে। আমরা চাই না এই এক্সপোজারটা হোক। আনটিল এন্ড আনলেস ইট ইজ এক্সট্রিমলি ইমার্জেন্সি, আমরা চাই না কেউ এই মুহূর্তে হাসপাতালে। বাট ভ্যাকসিনেশন ইজ ইম্পর্টেন্ট। আমরা বলবো মানে যারা এখনকার যারা শিশুদের মা বাবা আছেন, তারা যেন ভ্যাকসিনেশনটা সময় মতো দিয়ে নেন, এটা আমাদের আর্জি থাকবে। রাইট, থ্যাংক ইউ। নাসিন আপা, আমার যে বিষয়টা একটা খুব সুন্দর একটা জিনিস আমি আলোচনা করতে চাই আপনার সাথে, যে কিভাবে আপনার মেডিটেশন, যে পিস মেডিটেশনের সাথে আপনি প্রচন্ড ব্যস্ত একজন মহিলা। আমি জানি যে আপনি একটি এনজিও রান করছেন, পাশাপাশি অনেকগুলো সংস্থার সাথে জড়িত আছেন।
তো কিভাবে সুপার ব্যস্ত সময়ের সাথে আপনি আবার এই জিনিসটার সাথে কানেক্ট করেন, একটু শেয়ার করেন আমাদের সাথে। থ্যাংক ইউ। 24 ঘন্টা কিন্তু আসলে অনেক লম্বা সময় মাসুদ ভাই। আমরা মাঝে মাঝে মনে হয় যে সময় চলে যাচ্ছে, এত কম সময়, আবার খুব কম সময়ও না। একদম ভালোভাবে 7-8 ঘন্টা ঘুমিয়েও খুব সুন্দর করে 24 ঘন্টাকে কাজে লাগানো যায়, যদি জীবনে একটা সুন্দর রুটিন থাকে, লাইফস্টাইলটা যদি ঠিক থাকে। আমি যদি নিজেকে এঙ্গেজ রাখি, সুন্দর একটা পজিটিভ, দবির ভাই আরো ভালো বলতে পারবেন যে আমরা এই যে আগে ঘুমাচ্ছি না, প্র্যাকটিস করছি না যে একটা ভালো লাইফস্টাইলের। একটু আগে যে দবির ভাই বললেন যে না, আমাদেরকে এখন আসলে রিস্কে পড়াই যাবে না, যে আমি পা পিছলে পড়ে গেলাম, একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, আমাকে ডক্টরের কাছে যেতে হবে। তার মানে আমি যদি একটু সিস্টেমেটিক ভাবে চলি, একটু সতর্ক ভাবে চলি, লাইফটাকে যদি একটা রিদমের মধ্যে এবং সিস্টেমের মধ্যে, রুটিনের মধ্যে নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা সব কাজই করতে পারি। হ্যাঁ, আমার ক্ষেত্রে যদি আমি একটু বলি যে আমি আসলে এইটা, আমি আমার বাবা উনি সেনাবাহিনীতে ছিলেন, সারা জীবন একটা কঠোর রুটিন মেনটেন করতেই হয়েছে আমাদের। তো ওনাকে দেখতাম সব সময় যে কোন মাসের কোন কাজটা হবে সেগুলো সব দাগানো আছে, কবে কোন রুটিনে চলতে হবে একদম, এবং আমাদেরকে উই হ্যাভ টু স্ট্রিক্টলি ফলো দ্যাট রুটিন। তো এখন আমার যেটা দেখা গেছে, তখন আমরা খুব হাসতাম, মজা পেতাম যে আব্বা এত সিরিয়াস একজন মানুষ, কিন্তু এখন দেখছি অটোমেটিক্যালি নিজের জীবনেও ঘটে গেছে। আমার যেমন ধরেন গতকাল আমি রুটিন করেছি আগামী 1 সপ্তাহ আমার কবে কবে কোন সেশন আছে, কোন কাজ আছে। এখন তো আমরা ওয়েবিনারের জন্য আর অনলাইন সেশনে প্রচুর বসছি, প্রতিদিনই 1-2 করে সেশন করছি, আমরা কাজ করছি। এইটা 7 দিনের করে করে আমাদের রুটিন, এবং সেই ভোর থেকে ফজরের নামাজের পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত সারাদিন কি করব, এটার একটা রুটিন। হয়তো সব সময় 100% সম্ভব হয় না আমাদের কারো পক্ষে, কিন্তু তারপরেও যদি একটা রুটিন মেনে আমরা জীবন যাপন করি, অনেক অনেক কাজকে একসাথে কিন্তু করা যায়। একটা খুব চমৎকার কথা আমার মনে হচ্ছে এখন, আব্দুল্লাহ উসাইদ স্যার, ওনার কথা তো সবসময় আমাদের অনুপ্রাণিত করেন। উনি একবার একটা কথা বলছিলেন যে আমার জীবনে সবকিছু একটু দেরিতে এসেছে। শৈশব দেরিতে এসেছে, যৌবন দেরিতে এসেছে, প্রৌঢ়ত্ব দেরিতে এসেছে, বার্ধক্যকে যদি আসতে হয় আমার জীবনে মৃত্যুর পরে ওনার জীবনে বার্ধক্য কোনোদিনই আসবে না। সেটাই হচ্ছে এভারগ্রিন মানুষদের কথা আমি বলছি, যে তারা কিন্তু জীবনটাকে গুছাতে পেরেছে। আপনি যদি দেখেন আমাদের কথা, আমরা খুবই ছোট মানুষ, ওনারা কিভাবে এত বড় বিশ্ব সাহিত্য কেন্দ্র, এত মানুষ, এত কাজ একসাথে করেছেন, এবং হোয়াট আ সাকসেসফুল লাইফ। স্যার আবেদের কথা যদি বলি, এত এত অর্গানাইজেশনের এতগুলো দিককে করেছেন সারা পৃথিবীতে, বেস্ট এবং সবচাইতে লার্জেস্ট এনজিওর প্রতিষ্ঠা উনি করে গেছেন, এবং আবেদ ভাই কিভাবে জীবনে এত কাজ করেছেন। আমরা আসলে মানুষগুলোর উদাহরণ নিতে পারি, রুটিন মাফিক চললে এই ব্যস্ততম জীবনে অনেক কাজ করে যাওয়া যায়। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ আপা। আমি পুনরায় চলে যেতে চাই দবির ভাই আপনার কাছে। দবির ভাই, আপনি হসপিটাল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসাবে আপনি কিন্তু বাংলাদেশি বিভিন্ন বড় বড় হসপিটালের সাথে কাজ করেছেন, বড় বড় প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন, এবং বর্তমানে আমাদের এই করোনা পরিস্থিতি বা করোনা মোকাবেলায় স্পেসিফিক ওয়েতে যদি আপনি কিছু বলতে চান যে আমাদের হসপিটালগুলো কি কি পরিকল্পনা প্ল্যানিং নেওয়া উচিত, বা তারা যা করছে এডিশন কি করা উচিত, যদি একটু স্পেসিফিক বলতেন। প্রথম আমি একটু বলি যে সমস্ত কিছুই নেগেটিভ ভাবার কোনো কারণ নেই। রাইট। একটা জিনিস মনে রাখতে হবে যে করোনা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে যাক না কেন, সত্যিকার অর্থে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কিন্তু আমরা এখনো অনেকটা ভালো অবস্থানে আছি, কিন্তু অবস্থানটা যে কোনো মুহূর্তে খারাপের দিকে চলে যেতে পারে, চলে যাচ্ছে। কিভাবে যে আছি একমাত্র আল্লাহই হয়তো আমাদেরকে প্রোটেক্ট করে দিচ্ছে মনে হচ্ছে যেন, কারণ আমরা তো সেইভাবে মানছি না অনেক কিছু। আসার কথা হচ্ছে কি, দেখেন করোনা যদি ধরা পড়েও কারো, আমরা তো স্বাভাবিক যে কথা আগে বলা হতো ফ্লুর মতো, আসলে তো তাই, সবার জন্য তো মারাত্মক হচ্ছে না। আমরা যদি করোনা হয়ে যাওয়া মানে মৃত্যু, ভয়, ভেন্টিলেটর, এই জিনিসগুলো মাথা থেকে তুলে ফেলতে হবে। আপা যে কথাটা বলছিলেন যে ভয় কিন্তু মানুষকে কুরে কুরে খায়। মনের যদি জোর না থাকে, ইমিউনিটি যদি ডেভেলপ না থাকে, আমার যদি এনার্জি আমি আগেই শেষ করে ফেলি, ভয় আমাকে করোনার কুরে কুরে খাবে। করোনা আক্রান্তদের দেখেন অলমোস্ট 85 to 90% পেশেন্ট বাসায় থেকে ভালো। এর চেয়ে ভালো কি আছে বলেন? আপনি করোনা হয়ে গেল, হচ্ছে না বাট হয়ে গেল,
90% অলমোস্ট 85 to 90% বাসায় থেকে সাধারণ চিকিৎসায় ভালো হয়ে যাচ্ছে। এই নাপা খেলো, গরম পানি খেলো, এটা খেলো, ওটা খেলো, স্যুপ খেলো, এনার্জি করলো, কিছু এক্সারসাইজ করলো, নামাজ রোজা করলো, ভালো হয়ে যাচ্ছে। কিছু ব্যক্তির জন্য হসপিটালে দরকার হয়। কাদের জন্য সেটা? যাদের শুধু শ্বাসকষ্ট ডেভেলপ করে। আমি অনেকবার এই কথাটা অনেককেই বলেছি। আমরা হয়তো অনেক টাকা খরচ করি, জাস্ট একটা পালস অক্সিমিটার 2000 টাকা দাম হবে, 1800 টাকা বা 2000 টাকা বা 2100 টাকা, 1500 থেকে 2000 একটা পালস অক্সিমিটার পাওয়া যায়। এটা আমি মনে করি যাদের অ্যাফোর্ড করার সুযোগ আছে বাসায় একটা রাখা উচিত। আঙুলের মাথায় ছোট্ট করে দিতে হয়, 24 যে কোনো সময় আপনি দিলেন। যাদের করোনা আক্রান্ত হয়ে গেল, এটা টেস্ট করানোর জন্য অক্সিজেন স্যাচুরেশন তার কতটুকু আছে। নর্মালি 95 থেকে 100% পর্যন্ত থাকে, কারো 97, কারো 96, কারো 99 থাকে। কিন্তু যদি দেখা যায় করোনা আক্রান্ত, একটু শ্বাসকষ্ট হচ্ছে, খারাপ লাগছে, দেখা গেল যে এটা নিচের দিকে নেমে যাচ্ছে 94, 93, একটু সজাগ হতে হবে, অ্যালার্ট হতে হবে যে ওনাকে বোধহয় অক্সিজেন দিতে হবে, বাসায় এনে অক্সিজেন দিয়েই বা হাসপাতালে নিয়ে দিই। তো সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, যখনই একটু অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে, রোগীটার প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে, মনে মনে প্ল্যান করতে হবে, নিতে হলে কোথায় নিব, অক্সিজেন সিলিন্ডার একটা আনা যায় কিনা ঘরের মধ্যে চেষ্টা। সবসময় কিন্তু অক্সিজেন সিলিন্ডার ঘরে আনলে হবে না। নর্মাল যেটুকু লাগে অল্প পরিমাণ লাগলে সম্ভব 4 to 6 লিটার পর্যন্ত, কিন্তু এর বেশি যখন ডিমান্ড হবে হাসপাতালে নিতেই হবে, এবং সেই হাসপাতালে নিতে হবে যেখানে হাই ফ্লো অক্সিজেন আছে বা অন্য ব্যবস্থা। ভেন্টিলেটরের কথা চিন্তা করা ঠিক হবে। ভেন্টিলেটরে যাবে না আমার পেশেন্ট, আমার আত্মীয়, আমার অমুক কিছু, কারণ ভেন্টিলেটর গেলে ফিরে আসার খুব ডিফিকাল্ট, সত্যিকারই। তো কাজেই আমরা যদি সজাগ হই, সচেতন হই, আমরা ফ্লুমিটার দিয়ে দেখে আমরা যদি সাফিসিয়েন্ট অক্সিজেন দিতে পারি, হাসপাতালে গিয়ে হয়তো ঠিক হয়ে যাবে। যাদের নাকি আন্ডারলাইং ডিজিজ আছে, হাইপারটেনশন, ব্লাড প্রেশার, কিডনি ডিজিজ, ডায়ালাইসিস, ক্যান্সার ইত্যাদি ইত্যাদি কোমরবিডিটি আছে, তাদের জন্য, এবং যদি কেউ 50-60 ব্যক্তি হন, তাদের জন্য একটু সিরিয়াস হয়ে যায়। এবং এখন তো ধরেন সব রকমের চিকিৎসাও আছে, বিভিন্ন ড্রাগ গুলো আছে, নাম বলতে চাই না এখানে কোনো কোম্পানি। সো চিকিৎসাও আছে এখন, কিন্তু অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট সরাসরি কোনো প্রোটোকল দিয়ে এখনো বিশ্বের কোথাও দেওয়া হয়। বিভিন্ন দেশ বিভিন্নভাবে চালাচ্ছে, আমাদের দেশে চলছে, অনেকে ভালো হচ্ছে, ইমপ্রুভ করছে, প্লাজমা থেরাপি দিচ্ছে, এটা দিচ্ছে, সেটা দিচ্ছে, হচ্ছে। কিন্তু ভয় পেলে চলবে না, এটা ব্যবস্থা। যেটা আপনি বলেন কি করণীয়, হসপিটালগুলোতে অন্য প্রেক্ষাপটে যেগুলি করণীয় এখনকার জন্য করোনা প্রেক্ষিতে যদি বলতে হয়, অ্যাটলিস্ট আমি যেটা আগেও বলেছি, হাসপাতালে গেলে কাউকে ফেরত দেওয়া উচিত হবে, তাকে হাসপাতালের ক্যাপাসিটি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। হসপিটালগুলোতে সাফিসিয়েন্ট ডক্টর, নার্স এবং পরিচ্ছন্নতা কর্মী যা যা দরকার, টেকনিশিয়ান, ল্যাব, এগুলো যতটা সম্ভব সাফিসিয়েন্ট করে রাখতে হবে, টেস্ট করাতে হবে, অক্সিজেন ফ্লোর সাপ্লাইটা রাখতে হবে, এবং পরিচ্ছন্নতা কর্মী সহ প্রত্যেকে যারা সরাসরি পেশেন্ট হ্যান্ডলিং করছে, সরাসরি, এরাই হচ্ছে রিয়েল ফ্রন্ট ফাইটার, এরা হচ্ছে প্রথম যোদ্ধা। বাকি যারা রাস্তাঘাটে কাজ করছেন তারা হচ্ছে সহযোদ্ধা। তো প্রথম যোদ্ধারা যদি বেঁচে না থাকেন, ট্রিটমেন্ট দেবে কে? এদের জন্য আমাদের প্রোটেকটিভ গিয়ার, মাস্ক বলেন, পিপি বলেন, যা যা দরকার যেখানে, এটা ব্যবস্থা করতে হবে, এদেরকে বাঁচাতে হবে। অনেক ডাক্তার মারা গেছেন, অনেক নার্স, অনেক টেকনিশিয়ান আক্রান্ত, চিকিৎসা। তো এটা আমাদের ভুলে গেলে চলবে না, এবং ডাক্তারদের জন্য যতটুকু সহযোগিতার দরকার আমার এই মুহূর্তে এগিয়ে আসা উচিত, যার যার লেভেল যেখান থেকে হোক, যেভাবে। সারা পৃথিবীতে আপনি দেখছেন যে হসপিটালে যারা স্টাফ আছে তাদেরকে স্যালুট দেওয়া হচ্ছে, রিকগনিশন করা হচ্ছে। তালি দিয়ে স্যালুট দেওয়া বড় কথা নয়, আপনি সহযোগিতার হাত বাড়ান, এর জন্য আপনি কি করতে পারেন, তাদের প্রতি মমত্ববোধ দেখান, ডাক্তারদের সম্বন্ধে ভালো কথা বলেন। আমরা দেখছি কি ডাক্তারদের জায়গায় জায়গায় নাজেহাল হতে হচ্ছে, মার খেয়ে ডাক্তার মারা যাচ্ছে, দুঃখজনক, বেদনাদায়ক, বেদনাদায়ক। একটা জিনিস এডিশন করছে এখানে, অনেকগুলো কোশ্চেনই করেছেন, তো একজন যিনি জানতে চাচ্ছেন যে আমজাদ তরুণ বলেছেন যে পরীক্ষার জন্য স্যাম্পল দেওয়ার 15 থেকে 20 দিনের মধ্যে রেজাল্ট পাচ্ছে না। দুঃখজনক, হওয়ার কথা নয়। এখনো যে বললাম যে সেই সিস্টেম ডেভেলপ করে নেই। ইভেন আমাদের এখানে এখনো যারা স্যাম্পল দিচ্ছে তারা সবাই ওয়েল ট্রেন না। স্যাম্পল যে নেগেটিভ হচ্ছে কেন, সবাই ওয়েল ট্রেন না, কিট গুলো সবসময় ভালো না। আবার এখানে দেখা যাচ্ছে রাত্রে যারা রিপোর্ট করেন ওনারাই বলতেছেন যে রিপোর্ট একদিন এত রিপোর্ট করতে হয়, হয়তো নেগেটিভ পজিটিভ গুলমান। এটা বললে হবে? এটা বললে হবে? আনএক্সপেক্টেড। এটা কি হলো?
তো উনি যেটা প্রশ্ন করেছেন আমি ওনাকে বলি, সত্যি কথাই উনি বলেছেন যে আমি স্যাম্পল দেওয়ার 24 ঘন্টা না হোক 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে তো রিপোর্ট পেতে হবে আমাকে। পেতে হবে, আদারওয়াইজ সে কিভাবে ট্রিটমেন্টে এই যাবে? স্যাম্পল অর্থ হলো কি? ট্রু। এই স্যাম্পল দিয়ে লাভটা হলো কি? তাহলে কি ডেড বডি কবরে যাওয়ার পরে কি আমার স্যাম্পল রিপোর্ট আসবে? হচ্ছে তো অনেক ক্ষেত্রে, এটা ঠিক হবে না। এই ব্যাপারেই তো আমি অ্যাট্রাকশন করতে যাচ্ছি। যারা যেখানে কার্যরত আছেন আমি চাবো উচ্চ পর্যায়ে আমাদের বিনীত অনুরোধ থাকবে টেস্টের ব্যাপারটা যেন সহজীকরণ করা যায় এবং রিপোর্টটাও যেন সহজীকরণ হয়। 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে পেতে হবে। জি, ধন্যবাদ। নাসিন আপা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পজিটিভ থটস বা পজিটিভ যে চিন্তা শক্তি, এটা কিভাবে অনুশীলন করা উচিত এবং এটার সায়েন্টিফিক বেনিফিট গুলো কি কি? কিছুক্ষণ আগেও আমরা শেয়ার করেছিলাম, তারপর আপনি যদি বলেন সবাই হয়তো উপকৃত হবে। তার আগে একটু যদি আমি যোগ করে নিই, এটা শুনে খুব কষ্ট হলো যে আসলে 20 দিনেও যে স্যাম্পলের আমরা রেজাল্ট পাচ্ছি না। যেমন আমরা আনফরচুনেট। জি মাসুদ ভাই, আপনি জানেন যে আমরা যে আন্ডার প্রিভিলেজ মেয়েদের নিয়ে কাজ করি, সেখানে একজন ক্যান্সার পেশেন্ট ছিল, একজন ইয়াং একটা মেয়ে, সে কিছুদিন আগে ইন্তেকাল করে। ওই মেয়েটা, কারণ 2টা বছর ওর চিকিৎসা চলছিল এবং শেষের দিকে ওর কেমোর জন্য হসপিটাল থেকে মানে যাওয়া হচ্ছে, ও যাচ্ছিল, খুব কষ্ট করে নিয়ে যাওয়া হয়েছে, খুবই গরিব ফ্যামিলির একটা মেয়ে। কিন্তু কথা হলো ওখানে যাওয়ার পর করোনার আগে টেস্ট করাতে হবে, তোর শারীরিক অবস্থা এতই খারাপ ছিল। তারপরে ওই যে টেস্টের পর টেস্ট, এর কাছে ওর কাছে যোগাযোগ, আমরাও চেষ্টা করেছি, এই করতে করতে কিন্তু ওর একটা পর্যায়ে এমন সময় চলে আসলো যে আর বিছানা থেকে উঠতে পারছে না। এবং ওই রকম একটা সিভিয়ার পেশেন্টের আসলে কেউ করোনার আগে টেস্ট করাতে যাবে নাকি ক্যান্সারের ট্রিটমেন্টটা তার আগে হবে? আর তার মধ্যে যদি ওর জন্য স্যাম্পলের জন্য লেগে যায় 10 দিন 20 দিন, তাহলে তো ওর আর বেঁচে থাকা সম্ভব। এই জায়গা থেকেই যদি বলি যে আসলে হিউম্যানিটির প্র্যাকটিসটা সব ক্ষেত্রেই হতে হবে। তো সেখানে আসলে এখন যেটা এই জর্জ ফ্লয়েডের মারা যাবার পরে, তার আগেও যে টেইলর এবং অন্যান্য যারা মারা গিয়েছিল, তারপর একটা জিনিস আসছে সব সময়, যে ডিহিউম্যানাইজ যেন আমরা না হয়ে যাই, মানে অমানুষ হয়ে যাই না যেন। আমরা বলছি না যে সব ক্ষেত্রেই আমরা এমন এক প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসছি, যার জন্য দেখেন যে আমেরিকাতে কিন্তু সংক্রান্ত হবার মানে ভয় কিংবা আমাদের সোশ্যাল ডিস্টেন্স, ওগুলো সবকিছু ভেঙে চুরে তারা বেরিয়ে এসছে যে কেন মারা গেল। যে এই ফ্লয়েড, সে করোনার পেশেন্ট ছিল, সে ওইভাবে শ্বাসকষ্টে মারা যায়নি, সে দিব্যি বেঁচে ছিল, কিন্তু আমরা তাকে মেরে ফেলছি কেন? তার মানে হিউম্যানিটি প্র্যাকটিসটা কত বেশি দরকার। আর পজিটিভ থিঙ্কিং এর যদি কথা বলা হয়, পজিটিভ পাওয়ারটা আসবে পজিটিভ থট থেকে। এই জন্য এই যে আজকে আমরা রোটারিয়ান যারা আছি, আপনার একটা সাফল্য আমরা কিছুদিন আগে দেখেছি, প্রত্যেকের কাছে ভালো লেগেছে যে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট এই সাফল্যটা অর্জন করেছে। আমি কাল একটা সাফল্য পাবো, আপনার ভালো লাগবে। দবির ভাই কালকে একটা অনেক বড় কিছু করছেন, আমরা বলবো উনি ডক্টর দবির, আমি ওনাকে চিনি, আমার ভালো লেগেছে। আমি এরকম যদি 100টা লোকের সাফল্যে আনন্দিত হই, আমি 100 বার আনন্দিত হলাম। আর যদি আজকে ভাবতে থাকি মাসুদ ভাই কেন পেলেন, আমার পাওয়ার কথা ছিল, দবির ভাই পেয়েছেন, ভালো লাগছে না কেন, সবকিছু আমার হলেই ভালো হতো, আমার ছেলেটার রেজাল্টই ভালো হবে, আর তার বন্ধুদের রেজাল্ট যেন ভালো না হয়। অথচ আমি যদি ভাবি যে না, প্রত্যেকটা বাচ্চা ভালো করুক, প্রতিটা বাচ্চা জীবনে সফল হোক, আমি কত বেশি আনন্দিত হব। জাস্ট দেখেন চিন্তাটার একটু এদিক আর ওদিক। আমি যদি অন্যের সাফল্যে এবং সুখে আনন্দিত হই, আমি শত শত হাজার বার আনন্দিত হব। আর যদি দুঃখ পাই, তাহলে 1000 বার দুঃখিত হব এবং সেই ফ্রাস্ট্রেশন সবচাইতে বেশি ভোগাবে আমাকে। যে আমরা একটা জিনিস বলি যে অ্যাকচুয়ালি হিউম্যান বিইং আর বর্ন টু লাভ। লাভ কামস অটোমেটিক্যালি ফ্রম হিউম্যান হার্ট দেন হেট। মানুষ কিন্তু সহজাতভাবে ভালোবাসতেই ভালোবাসে, হিংসাটা কিন্তু অনেক পরে আসে। যার জন্য নেলসন ম্যান্ডেলা বারবার বলেছেন, উনি এসে সবাইকে ক্ষমা করে দেবার পরে উনি বলেছেন ফরগিভ বাট নট ফরগেট। ভুলে যেও না তোমার সাথে কি হয়েছে, এক্সপেরিয়েন্স গুলো মনে রাখো, কিন্তু ক্ষমা করে দাও। যার জন্য আজকে উনি কিন্তু এই অনারটা পাচ্ছেন আমাদের কাছে। সো পজিটিভ থিঙ্কিংটা অনেক ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে কিভাবে এত পজিটিভ থিঙ্কিং করবো, হ্যাঁ আমার চারিদিকে এত সমস্যা, এত মানুষ এত খারাপ, ও আমাকে জ্বালাচ্ছে, বিরক্ত করছে, এর থেকে কিভাবে পজিটিভ থিঙ্কিং। আমরা বলেই বসি আমি তো আর ফেরেশতা না, ফেরেশতা হলে হয়তো আমি এত ভালো কাজ করতাম, এত চিন্তা করতাম। আমি একটা যুক্তি দিই এক্ষেত্রে, যে যদি আমাদের ধর্মের কথাই বলি, মানুষকে আদমকে তৈরির পরে কিন্তু আল্লাহ বলেছেন, ঈশ্বর বলেছেন এখন তাকে সেজদা করো। কাদের বলেছেন? ফেরেশতাদের বলেছেন। তার মানে ধরেই নিতে পারি আমরা আমাদের অবস্থান, আমাদের চিন্তা ভাবনা, আমাদের দায়িত্ব তাদের চাইতেও বেশি বলেই
তাদেরকে অর্শিপ করতে বলা হয়েছে মানুষকে। সেই অবস্থানকে আমরা কখনো চিন্তা করি যে আমি তো ফেরেশতা না? হ্যাঁ, ইন দ্যাট কেস আমি মোর দেন অ্যাঞ্জেল, আমাকে Right. চিন্তা করতে হবে তার চাই এটাকে বলা হচ্ছিল আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত। সো আমাদেরকে আসলে বুঝতে হবে যে আমাদের ভেতরের যে শক্তি এবং ক্ষমতা, জীবনে কদিন বেঁচে আছি এবং সেটাকে প্র্যাকটিস করছি কিনা, মানুষের পাশে হাত বাড়িয়ে দিচ্ছি কিনা, তার সাথে একসাথে হেঁটে যাচ্ছি কিনা, সবাইকে নিয়ে চিন্তা করছি কিনা, একেবারেই পরিবার থেকে শুরু করে সমাজ পর্যন্ত। হ্যাঁ, আমি হয়তো জীবনে অনেকের জন্য অনেক কিছু করে যেতে পারবো না, আমার অনেক লিমিটেশন থাকবে, কিন্তু ভালো চিন্তা দিয়ে সুন্দর দুটো কথা তো বলতে পারি। স্মাইল, সুন্নাহ বলা হয়েছে, তুমি হাসছো, এটা সুন্নাহ। সব ধর্মেই বলা হচ্ছে একই কথা, সুন্দর চিন্তা করো। সব ধর্ম শান্তির কথা বলছে, তাহলে কেন পারবো না পজিটিভ থিঙ্ক করতে? আর এটার সাইন্টিফিক ব্যাখ্যার কথা বললে অনেক, একদম আপনার একটা লম্বা দেওয়া যায় যে একেবারে স্ট্রেস ম্যানেজমেন্ট, হার্ট ডিজিজ, ক্যান্সার থেকে শুরু করে আপনি যখনই মেডিটেশনে বসবেন উইদিন 5 মিনিটস পুরো রিল্যাক্সেশনে চলে আসে, অ্যাড্রেনালিন হরমোন সিক্রেশনটা কমে যাবে, সব কিছুর একটা ব্লাড প্রেশার আপনার অনেক সুন্দর একটা লেভেলে চলে আসবে। সো এই বডির সাথে আপনার এই জিনিসটা একেবারেই ওতপ্রোতভাবে জড়িত। অ্যাবসলিউটলি জাস্ট ছোট একটা জিনিস শেয়ার করি আমি আপনার সাথে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু বাই বর্ন কেউ নেগেটিভ না। মানে ধরেন যে 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 শিশুটি ভূমিষ্ঠ হলো আজকে, সে তো কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ সে কিছুই জানে না। ডে বাই ডে যখন গ্রো আপ হতে থাকে, বড় হতে থাকে, আমরা কিন্তু একটা মেন্টাল একটা জিনিস কিন্তু তার কাছে ইম্পোজ করে দিচ্ছে। ম্যাক্সিমাম জিনিসটা যেটা আমরা শুরু করি ফ্যামিলির মধ্যে, সেটা কিন্তু নেগেটিভ ওয়ার্ডটা দিয়ে শুরু হয়। এটা তুমি করো না, প্লিজ ডোন্ট ডু দ্যাট, প্লিজ ডোন্ট গো দেয়ার। না না, এই যে না বুধু শব্দটি যতটুকু বাচ্চা শুনে তার ভিতরে কিন্তু কিছুটা নেগেটিভ জিনিসটা তৈরি হয়ে যায়। তার মানে হচ্ছে কি বাইবর্ন না, জন্মের পর থেকে আমরা এটা ক্যারি করতে শুরু করি। এখন দেখা যাচ্ছে যে মোর দেন 90% পিপল আর ক্যারিং লাইক দ্যাট। এখন যারা 10% মানুষ যারা পজিটিভ চিন্তা করছে, ডিফারেন্সটা কিন্তু চিন্তা করা যায়। কারণ এটা কিন্তু আসলে তার যে 90% পার্সন, আমি জাস্ট পারসেপশন থেকে বলছি যে এটা ইট কুড বি, হতে পারে যে 90% পিপল, কিন্তু সেটা তার খুব দোষ ছিল না। সেটা কোথা থেকে ছিল? ফ্যামিলি থেকে শুরু হয়েছে। সুতরাং আমি দুইটা জিনিস এখানে উল্লেখ করতে চাই। একটা হচ্ছে যে ফ্যামিলিকে এখানে সচেতন হইতে হবে ডেফিনেটলি। আমি যদি বাবা হই, আমাকে আমার অনেক রেসপন্সিবিলিটি আছে, আমি মা হিসাবে আমার অনেক রেসপন্সিবিলিটি আছে। আমার বাচ্চাকে আমি কিভাবে পর্যাপ্তভাবে তাকে কোন ধরনের অনুশীলনটা দিব, পজিটিভ ওয়েতে অ্যাপ্রোচ করা, যে বিষয়টা একদম জন্মের শুরু থেকে তাকে সেটা দিতে হবে। এবং এটা না যারা 90% মানুষ নেগেটিভ থট করছে, হাইপোথেটিক্যালি যদি বলি আমি, যে তারা সারা জীবনে নেগেটিভ চিন্তা করছে তা না। প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু, চর্চার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে কিন্তু আমরা পজিটিভ থট কিন্তু চিন্তা করতে পারি। আমার সাথে অনেক লোক পরিচিত আছে, ভাই এই কাজটা করলে কেমন হয়? কখনই ভালো হবে না, ইটস অ্যাবসলিউটলি ভেন, এটা ভালো হবে না। ও না, ওই লোকটা ভালো না। আচ্ছা, ও আমার মনে হচ্ছে যে আপনি দিস প্রজেক্ট অ্যাবসলিউটলি খারাপ হয়ে যাবে, আপনি গেইন করতে পারবেন না। ও আচ্ছা, এই মার্কেট তো খারাপ। তার মানে হচ্ছে যে আমাদের চিন্তা শক্তিটা শুরু হয় এরকম দিয়ে। অনেক সময় আমার একটা জেলাসি তৈরি হয় আমাদের মধ্যে। অনেক সময় দেখা যাচ্ছে না, আপনি মনে হয় এই বিজনেসে ভালো করতে পারবেন। ইভেন দেখা যায় যে প্রফেশন পর্যন্ত চেঞ্জ করে ফেলার জন্য বলে যে ভাই আপনি প্রফেশনে আছেন, টিচিং ইজ নট সুইটেবল ফর ইউ। আমি দেখলাম যে আসলে আপনি ভালো কিছু করছেন না। আপনি প্রাইভেট হসপিটাল থেকে মানে হসপিটাল থেকে ডক্টর এসেছেন, আপনি ভালো ডাক্তার হতে পারবেন না। আপনি ভালো ইঞ্জিনিয়ার পড়াশোনা করতে পারবেন না। সো এটা হচ্ছে কি যে সব সময় পিছনে লেগে থাকে একটা মানুষ আপনাকে এই ধরনের কথা বলার জন্য, এবং ব্রেন কিন্তু অটোমেটিক সামহাউ ডাইভার্ট হয়ে যায়। দো ইট ইজ নট রিলেটেড, বাট আমরা যে কথা বলেছিলাম যে মন শক্তি, প্রাণ শক্তি, পজিটিভ থিঙ্কিং, এই জায়গা থেকে রিলেট করার চেষ্টা করলাম আমাদের এই কিছু আলোচনা। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি দর্শক। আমরা দুইটা কোশ্চেন নিব। দুইটা কোশ্চেন নেওয়ার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি দবি ভাইয়ের কাছে। ডক্টর দবি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমার কাছে মনে হচ্ছে, এবং প্রায় অনেকে আমাকে জিজ্ঞেস করেছে এই লাইভটাতে যাওয়ার আগেও আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করার জন্য আমি অবশ্যই এই প্রশ্নটা আপনাকে করি। সেটা হচ্ছে, যে ব্যক্তি একবার আক্রান্ত হয়েছে পুনরায় সে কি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি আছে কিনা, এবং এই মহামারী চলছে কবে শেষ হবে তো আমরা কেউ জানি না, ভ্যাকসিনেশন নিয়ে কি অবস্থা?
কখন একটা সম্ভাবনা আমরা দেখতে পারবো? এই দুইটা কোশ্চেন আপনি আমাদেরকে। ভেরি ভাইটাল কোয়েশ্চেন্স। আজকের সেশনের জন্য দুইটা হচ্ছে ভাইটাল কোয়েশ্চেন্স। ফার্স্টের অ্যান্সারটা করি, যেটা একবার যার হয়েছে আবার হওয়ার সম্ভাবনা আছে কিনা, yet to be debated. WHO বলছে yet to be debated. করোনা এর আগে আসেনি, সার্স, মার্স, মিজেলস, পলস সবকিছু হয়ে গেছে বলে। তো বলা হয়ে থাকে একবার যদি হয়ে যায় তার ইমিউনিটি ডেভেলপ করে ফেলার কথা, বিকজ অ্যান্টিবডি যদি ডেভেলপ করে তাহলে তার হবার কথা নয়। কিন্তু করোনার মিউটেশন এমন ভাবে হচ্ছে, এত চেঞ্জ হচ্ছে, এবং সম্প্রতি দেখা গেছে চায়নাতেও অনেকের আবার রিপিট হয়েছে কিছু কিছু দেশে। এখন কথা হচ্ছে, একটা স্ট্যাটিস্টিক্স বলেছে ওরা রিসেন্টলি, যে এই যে পজিটিভ দেখা গেল কেন হলো। ওরা বলেছে যেটা, যে যাদের নাকি এখন একটা জিনিস খেয়াল করেন, যাদের করোনা পজিটিভ হচ্ছে ওরা কিন্তু 14 দিনের পরে, 15 দিন, 16 দিন, 18 দিনের মধ্যে সবাই উদ্গ্রীব কখন টেস্টটা নেগেটিভ হবে। রাইট, খেয়াল আছে? এখন এরা বলতেছে কারো কারো দেখা যাচ্ছে 14 দিনে নেগেটিভ হচ্ছে, কারো কারো হয়তো আরো বেশি সময় লাগছে নেগেটিভ হওয়ার জন্য। কোন কোন ভাইরাস দেখা যাচ্ছে ডেড ভাইরাস, ডরমেন্ট ভাইরাস থেকে যাচ্ছে বডি। বলা হচ্ছে এই ফলস নেগেটিভ যে ব্যাপারটা, ফলস পজিটিভ ব্যাপারটা, এখানেই হচ্ছে সূত্রটা। বলা হচ্ছে যাদেরকে বলা হলো করোনা নেগেটিভ, অর্থাৎ মানে আক্রান্ত হয়ে যাওয়ার পরে, ভালো হয়ে যাওয়ার পরে ওনাকে রিপোর্ট দেওয়া হলো নেগেটিভ, কিছু ডরমেন্ট সেল রয়ে গেল ভাইরাস, যেগুলো অ্যাক্টিভ নয়, এটাই হয়তো পরবর্তীতে দেখা গেল যদি টেস্ট করা যায় ওটা পজিটিভ হিসেবে দেখা গেল, কিন্তু উনি সাফারার না, উনি কিন্তু মানে স্প্রেড করছেন না, কিন্তু ওনার পজিটিভ হিসেবে উনি দেখা গেল। আরেকটা হতে পারে যাদেরকে বলা হচ্ছে যে ওনারা পজিটিভ হয়ে আছেন, অলরেডি ওনারা পজিটিভ হয়ে আছেন দেখা যাচ্ছে, কিন্তু উনি অ্যাক্টিভ ছড়াচ্ছেন না। তো কাজে এইটা এখনো ইয়েট টু বি কন্ট্রোভার্সি, যে সঠিকভাবে বলা যাচ্ছে। তবে বলা হচ্ছে ভেরি রেয়ার। রিসেন্টলি ডব্লিউএইচওর যে লেডি বলেছিলেন, উনি বলেছেন দ্য চান্স ইজ ভেরি ভেরি রেয়ার। উনাকে আবার কোশ্চেন করেছে তাইলে চায়না থেকে হলো কেন, উনি বলছেন যে আমি ওভাবে বলিনি, খুব একটা লিমিটেড স্ট্যাটিস্টিক থেকে আমি বলেছিলাম চান্স ইজ ভেরি রেয়ার। অবভিয়াসলি চান্স ইজ ভেরি রেয়ার, বাট देयर इज এ পসিবিলিটিস, বাট লিস্ট পসিবিলিটি। এবং যদি সেটা পজিটিভ হয়ও সেটা ভিরুলেন্স ওইভাবে হবে না, হয়তো তার দেখা যাচ্ছে পজিটিভ কিন্তু আসলে অ্যাক্টিভ ফর্মে নেই। তো এইটা যেহেতু কেবলই শুরু হয়েছে, কেবলই চেঞ্জ হচ্ছে সবকিছু, অর্থাৎ এই মুহূর্তে সবটা বলে ফেলা যাবে না, না তারা আর আক্রান্ত হবেন না, এটা ফুল স্টপ দিয়ে বলা যাচ্ছে না। বাট সম্ভবত না হওয়ারই কথা। বাট অনেক এটা কিন্তু মানে লম্বা সময় ধরে স্ট্যাটিস্টিক্স করে দেখতে হবে, রিসার্চ করে দেখতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে যে আসলে সময়টা কি দাঁড়াচ্ছে। আর নেক্সট কোয়েশ্চেন আপনি বলেছিলেন আসার কথা আমি বলি যে ভ্যাকসিনেশন এই মুহূর্তে ডব্লিউএইচও লেটেস্ট গতকালকের হিসাব অনুযায়ী পৃথিবীতে 70টা সেন্টারে ভ্যাকসিনের জন্য কাজ হচ্ছে। তার মধ্যে সাধারণত একটা ভ্যাকসিন আবিষ্কার করতে কয়েক বছর লেগে যায়, কখনো কখনো 10-15 বছর লাগে। এটাকে সাধারণভাবে বলা হয় ইয়ার্স টুগেদার, বছরের পর বছর। কিন্তু এটার বেলা বলা হচ্ছে সুপার ফাস্ট ভ্যাকসিন করার জন্য যত দ্রুত পারো তোমরা করো। পৃথিবীব্যাপী একটা কম্পিটিশন চলতেছে বিভিন্ন দেশে। তার মধ্যে সবচেয়ে যেটা এগিয়ে আছে সেটা হচ্ছে ইংল্যান্ডের, ইউকের যেটা ট্রায়াল, সেটা হচ্ছে চ্যাডক্স 1, অক্সফোর্ড ইউনিভার্সিটির কোভিড-19 যে ট্রায়ালটা, সেটা ফার্স্ট ট্রায়ালও স্যাটিসফ্যাক্টরি হয়েছে, সেকেন্ড হিউম্যান ট্রায়ালও স্যাটিসফ্যাক্টরি হয়েছে, লেট স্টেজে থার্ড ট্রায়াল চলছে যেটা ফাইনাল ট্রায়াল, সেটাও দেখা যাচ্ছে পজিটিভ, অর্থাৎ আশার আলো দেখা যাচ্ছে। এটা পৃথিবীর 7টা দেশে এটার কার্যক্রম চলছে। ইউকেতে 3টা, ইউরোপে 2টা, চায়নাতে 1টা, ইন্ডিয়াতে 1টা জায়গায় এটা চলছে। এবং সম্ভবত আশা করা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই ভ্যাকসিনটা চলে আসার কথা। এবং এটার যে ভ্যাকসিনের যে লিডার যিনি আছেন উনি হচ্ছেন সারা গিলবার্ট, উনি হচ্ছেন টিম লিডার। উনি ইবোলা ভাইরাসের ভ্যাকসিনেশনের জন্য উনি লিড দিয়েছিলেন, শি ওয়াজ দ্য ফার্স্ট নাম্বার 1 পার্সন।
টু ইনভেন্ট দিস ইবোলা ভাইরাসের ভ্যাকসিনেশনের জন্য। তো উনি এটা লিড দিচ্ছেন এবং উনি অত্যন্ত আশাবাদী এটা তাড়াতাড়ি হয়তো চলে আসার সম্ভাবনা আছে। ততদিন পর্যন্ত আমাদেরকে কিন্তু অপেক্ষায় থাকতে হবে, আশায় থাকতে হবে। এবং আমি একটা জিনিস বুঝি না, দেখেন আসলে ইসলামও যেটা বলে বা বিভিন্ন ধর্ম বলে থাকে, আমি ইসলামেরটাই বলতে পারি এখন, যে আমরা এই যে সামাজিক ভাবে যে বাস করছি, যে জীবন প্রণালী আমরা এখন সুবিন্যস্ত হতে যাচ্ছি। আমরা ধুলাবালি থেকে থাকবো মুক্ত, মাস্ক পরে থাকবো, আমরা ঘরে এসে সাবান দিয়ে হাত ধুবো, স্বাভাবিক জীবন। এটা কেন আমরা নিচ্ছি যে করোনার জন্য করতেছি? কেন এটা আমরা জীবনে একটা নর্মাল লাইফে নিয়ে নিচ্ছি না? বাইরে গেলে আমরা হাঁচি কাশি দিব না, থুতু ফেলবো না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, ঘরে এসে আমরা ক্লিন হব, ময়লা কাপড় সরায় রাখবো, খাবার দাবার ভালো করে পরিষ্কার করে খাবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি ফ্যামিলিকে সময় দিব। অর্থের পিছে বহু সময় দিয়েছি, আর কত? অতএব আমি পরিবারের সাথে সময় দিতে চাই, আমি সন্ধ্যার পরে বাইরে থাকবো না, আমি খারাপ কাজ করব না। এই জিনিসগুলো তো প্রকৃতিগত ভাবেই আমাদের হওয়ার কথা, আমরা সেটা করিনি। এখন আমাদেরকে বাধ্য করা হচ্ছে করতে, কে? করোনা। আমরা প্রকৃতির প্রতি অবিচার করছি না, পশু পাখির প্রতি অবিচার করেছি না। এখন যে কারণেই হোক, যেভাবেই হোক, আমাদের কিছু মানে খারাপ আচরণের জন্যই পৃথিবীর আজকে এই অবস্থা হয়েছে। আমরা মনে করি নিশ্চয়ই আমরা কিছু দোষ করেছিলাম, তা নাহলে আজকে এটা হবে কেন? আমরা কেন মানুষ মারার অস্ত্র বানানোর জন্য ব্যস্ত, বোম বানানোর জন্য, মিগ বানানোর, ফাইটার, অথচ আমরা মানুষের জীবন বাঁচানোর জন্য ভ্যাকসিনেশন কোথায় আছে, ভেন্টিলেটর কোথায় আছে, সেটা কেন করছি না? আমরা বিশাল ফুটবল মাঠ করতেছি খেলাধুলা, নো প্রবলেম, কিন্তু আমরা বিশাল ল্যাবরেটরি করতেছি না কেন? বিভিন্ন দেশে রিসার্চ সেন্টার করছি। আমাদের দেশে আমরা কত কিছু করছি, কই আমাদের একটা রিসার্চের কিছু কিন্তু থাকা উচিত আমাদের, অল্প করে হলেও। এই সময় আসছে এখন ভাবার। আর যারা যত রোজগার করেছেন, যত করছেন, বিনয়ের সাথে বলি কিছুই সাথে যাবে না। হাজার হাজার কোটি টাকা অনেকে কামাই করেছেন, মাটির নিচে খালি হাতে যেতে হচ্ছে। চোখের সামনেই তো আমরা দেখতেছি। আপনার আমার আত্মীয় বলেন, আপনার আমার পরিচিত জন বলেন, হচ্ছে না? আর কত অর্থের পিছনে, অর্থ মোহ, আর কত? জীবনে বেঁচে থাকবো কতদিন? সো সময় এসছে ভাবার। আমাদের উচিত নতজানু হয়ে স্রষ্টার প্রতি আমাদেরকে নতজানু হওয়া উচিত, এবং জীবন প্রণালী, মানবতা, সবাই পাশের বাড়ির দিকে খেয়াল করি, পাশের আমার অন্য দরিদ্র লোকটার প্রতি খেয়াল করি, রাস্তা দিয়ে খেয়াল। আর সবকিছু শুধু দেওয়ার সময় ছবি তুলতে হবে কেন? ছবি তুলে দান করা, আপনি আমি গোপনে দান করতে পারি না? যার যা ইচ্ছা মতো দেওয়া যায় না? তো কাজী মানুষ মানুষকে ভালোবাসি, পজিটিভ ভাইব, যেটা কাজী নাসরিন বলছিলেন আর কি, পজিটিভ ভাইবস, পজিটিভ থিঙ্কিং, ভালো কিছু চিন্তা করি, ভালো কিছু প্রত্যাশা করি, ভালোর দিকে তাকাই, আশার আলো দেখি। ততদিন পর্যন্ত আমাদেরকে সরকারি নিয়ম মেনে চলতে হবে। প্লিজ, জনগণের কাছে আমার অনুরোধ, যেভাবে যে নিয়ম পালন কথা বলে, সেই স্বাস্থ্য শিষ্টাচার মেনে যেন আমরা চলি কিছুদিনের জন্য হলো। কারণ আস্তে আস্তে হার্ড ইমিউনিটি ডেভেলপ করে যাবে, ততদিনে ভ্যাকসিন এসে যাবে, আবার সব ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। এই জীবন যেন আমরা সুন্দর ভালো জীবনের দিকে দিতে পারি, সবার জন্য এই প্রত্যাশা থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি। সর্বশেষ কোশ্চেনটি আমি নেব নাসরিন আপার কাছ থেকে। আপা, একটা জিনিস আপনি যদি আমাদেরকে বলেন যে আপনি পিস রিভলিউশন থাইল্যান্ডের সাথে সংযুক্ত আছেন বাংলাদেশে, আমাকে কয়েকজন প্রশ্ন করেছিল যে যদি কেউ একসাথে হতে চায় আপনাদের প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য, আপনারা কিভাবে প্রোগ্রামটা পার্টিসিপেট করছেন বা কোনো কি গাইডলাইন আছে কিনা? আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে কিছুটা যদি আপনি আমাদেরকে প্র্যাকটিক্যালি কিছু দেখাতে পারেন কিনা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের ব্যাপারে, অথবা কিভাবে আমাদের শ্বাস প্রণালীটা ভালো থাকবে, সুস্থ থাকবে, কিভাবে একটু আলোচনা করতেন। একদম শেষ পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, দর্শকের জন্য আশা করছি কাজে লাগবে। মাসুদ ভাই, পিস রেভলিউশনের কথাটা সবার উদ্দেশ্যেই বলছি। পিস রেভলিউশন থাইল্যান্ড এটা লিখেই যদি কেউ সার্চ দেয়, তাহলে ওরা জানতে পারবে যে কিভাবে রিট্রিট প্রোগ্রামগুলো 6 মাস অন্তর অন্তর হয়। কখনো ইন্দোনেশিয়া হচ্ছে, কখনো থাইল্যান্ডে হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে এটাকে আয়োজন করা হয়। বাংলাদেশে এখন পর্যন্ত আমরা আয়োজনটা করতে পারিনি, কিন্তু আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে। তো অনলাইনেও এখন সেশন গুলো হচ্ছে।
এই প্রোগ্রামের সাথে বিশেষ করে ইউথরা অনেক বেশি আরো ইন্টারেস্ট পায়, সেই রিট্রিট প্রোগ্রামগুলো সম্পর্কে তারা জানতে পারে। তারপর আপনার আরো কয়েকটা লিঙ্ক আমি এখন একটু যদি আপনার সাথে শেয়ার করে দিতে পারতাম, সেটা হলো সোল টাচিং ইয়োগা। সেটাও কিন্তু অনলাইনে সার্চ করেই মানুষ পেতে পারে, তারপরেও লিঙ্ক প্রয়োজন হলে আপনার আমার সাথে যোগাযোগের সুযোগ আছে। সোল টাচিং ইয়োগা বলে একটা আছে। দেন হচ্ছে SIYLI seeli.org/calendar seeli.org/calendar। ওদের প্রোগ্রামগুলো চমৎকার, ইয়োগার একটা কমপ্লিট একটা টেকনিক। তারপর ইন্দোনেশিয়ার একটা খুব চমৎকার প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে ইয়োগা একাডেমি ইন্টারন্যাশনাল, সেটার নাম হচ্ছে মার্কান্ডিয়া, MARKANDEYA, মার্কান্ডিয়া ইয়োগা। সব ধরনের ইয়োগার টেকনিক, এবং সেখানে স্পেশালি স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে ওখানে প্রোগ্রামেই নিয়ে যাওয়া হয় এবং সেখানে কোর্স করতেও যেতে পারে। এর বাইরে আমি একটা জিনিস একটু অ্যাড করবোই, যে দবির ভাই কি সুন্দর করে বললেন, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম যে স্রষ্টার কাছে এখন আমাদের নতজানু হতে হবে, সে সময় এসেছে। ইউরোপের একজন ভদ্রমহিলা যার করোনা ভাইরাস উনি আক্রান্ত ছিলেন, সুস্থ হবার পরে শি ওয়াজ 93 বছর বয়স। তারপর উনি সুস্থ হয়েছেন শোনার পর উনি অঝরে কাঁদছেন, হসপিটালের বিলটা তার সামনে দেওয়া হয়েছে। তো ডক্টররা মনে করলেন হয়তো এত টাকা বিল দেখে উনি কাঁদছেন, তো বললেন যে ঠিক আছে, আমরা হসপিটাল কর্তৃপক্ষ দেখছি, তোমাকে এই বিলটা দিতে যেন না হয়। তখন উনি বলছেন যে না, আমি রিচ এনাফ, আমি এই পুরো বিলটাই দিতে সমর্থ রাখি, আমি কাঁদছি যে এই 3-4 দিন আইসিইউতে এবং ভেন্টিলেশনে থেকে আমার এত টাকা বিল এসেছে। তাহলে আজকে 93 বছর যাবত আমি স্রষ্টারে অক্সিজেন যে নিচ্ছি, তাহলে তার কাছে আমার কি পরিমাণ পেমেন্ট জমেছে, কি পরিমাণ নতজানু আমার তার প্রতি থাকতে হবে। এখন কিছু টেকনিকের কথায় যদি আসি, আমি একটু নামটাকে শেয়ার করতে চাইছি, আমার মনে হয় যারা শুনছেন তাদের উপকার হতেও পারে। আমরা খুব সহজেই ঘরে বসে কিছু ব্রিদিং এক্সারসাইজ আমরা নামাজ পড়ে করতে পারি, যে কোনো সময় বসে করতে পারি, ঘুমানোর আগে করতে পারি, সকালে ঘুম থেকে উঠে একটু করে নিতে পারি। কিছু আছে ফোর্সফুল ব্রিদিং, বাস্ত্রিকা যেটাকে বলি আমরা, এটা লাংস ক্যাপাসিটিকে খুব বাড়ায়। সাথে সাথে কাপালভাতি, বাট নট ফর দ্য প্রেগন্যান্ট ওয়েমেন, অবশ্যই আর মেনস্ট্রুয়েশনের সময়টা অ্যাভয়েড করাই ভালো। এগুলো হচ্ছে খুব ফোর্সফুল ব্রিদিং এক্সারসাইজ, সেগুলো বিশেষ করে যাদের ব্রিদিং প্রবলেম থাকে তাদের জন্য অনেক রিকভারির কাজ করে। খুব ইন্টারেস্টিং একটা ব্রিদিং হচ্ছে হামিং বি, কানে হাত দিয়ে একদম মৌমাছির আওয়াজের মতো আমরা যেটা করি লম্বা সময় ধরে আমরা সেই হামিং বি ট্রিটমেন্টটা করতে পারি, সেটাকে বলা হয় ভ্রামরী প্রাণায়াম। লায়ন ব্রিদিং বাচ্চারা খুব মজা পায়, সিংহাসনা যেটাকে বলা হয়, লায়নের মতো বসে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া। সবকিছুই হচ্ছে আমার ব্রিদিং ক্যাপাসিটিকে বাড়ানোর জন্য, লাংসকে সুস্থ রাখার জন্য। সাথে অবশ্যই বলতে হবে, আমাদের ডাক্তার ভাই আছেন, ওনারা বারবার বলছেন আমি যদি স্মোক করি আর সারাক্ষণ এই ব্রিদিং এক্সারসাইজ করি তাহলে আমি জানি না কতটা কাজ করবে। অবশ্যই লাইফস্টাইলটাও একটা অনেক বড় ব্যাপার। অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং, এটাকে নাদি শোধানা বলা হয়। আমরা এক নাক বন্ধ করে আরেক নাকে নিঃশ্বাস নিয়ে ফেলে আবার আরেক নাক দিয়ে যে আমরা নিঃশ্বাসটা নিই, এগুলো সব ইউটিউবে সুন্দর করে কিন্তু গাইডলাইনও দেওয়া থাকে। শীতলী ব্রিথ যেটাকে বলি, খুব ডিপ ব্রিদিং এ আমরা চলে যেতে পারি, একদম রিল্যাক্স হয়ে এই ব্রিদিংটা করতে পারি, তারপর একদম সব চিন্তা মুক্ত হয়ে কিছুক্ষণ আমরা রিল্যাক্সেশনে থাকতে পারি। এই ধরনের ব্রিদিং এক্সারসাইজ গুলো আমরা যে কোনো সময় প্র্যাকটিস করতে পারি। আশা করি আমাদের এই করোনাকালীন সময়ে আমাদেরকে এটা সুস্থ থাকতে সাহায্য করবে, এবং একটা সুন্দর জীবনের জন্য যে আমরা অপেক্ষা করছি, এই দুর্যোগ চলে যাবে, একটা সুন্দর জীবন আসবে। বেঁচে থাকা কে কখন চলে যাবে সেটা তো ঈশ্বরের হাতে, সম্পূর্ণই আল্লাহ জানেন। কিন্তু যতক্ষণ, যতদিন, এই মুহূর্ত পর্যন্ত বেঁচে আছি, সুন্দরভাবে যেন বেঁচে থাকতে পারি, উইথ পাওয়ার অফ পজিটিভ এনার্জি অ্যান্ড রিদম অফ লাইফ। থ্যাংক ইউ সো মাচ আপা। প্রিয় দর্শক, শুধু একটা কথাই বলতে চাই, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মনে পড়বে যে এর আগেও কিন্তু খুবই মারাত্মক ভাইরাস আসছিল এবং স্প্রেড হচ্ছিল সারা বিশ্বে, যে ইবোলা ভাইরাস, মানুষ প্রাণঘাতী ভাইরাস, যে মানুষ মারা যাবে, এবং এটা নিয়ে কিন্তু চারদিকে একটা গুঞ্জন হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিনের রহমতে কিন্তু সেই ভাইরাসও থেকে কিন্তু সবাই এখন মুক্ত, কারণ হচ্ছে যে ভ্যাকসিনেশন এটা তৈরি হয়ে গেছে। আপনার সোয়াইন ফ্লুর কথা মনে আছে, যে বিশাল চারদিকে সোয়াইন ফ্লুর কারণে হয়তো পৃথিবীর মানুষ মারা যাবে, সেটাতে কিন্তু আমরা মানুষ আশরাফুল মাখলুকাত তারা ভ্যাকসিনেশন ডেভেলপ করে ফেলেছে, এবং আমরা কিন্তু এখন ওই বিপদ থেকে মুক্ত। সার্স, এই ধরনের সার্চের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে ভাইরাসের। তো এরকম অনেক ভাইরাস কিন্তু অতীতে দেখা দিয়ে এসেছে, এবং আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। যে খুব যেটা দবির ভাই বলেছিলেন, ডক্টর দবির, যে
যেটা ইউকে এর প্রতিষ্ঠান যে কাজ করছে, যে আগামী সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে আশা করা যাচ্ছে যে ভ্যাকসিনেশন চলে আসবে। তো সুতরাং আমাদের আশা হলো আমরা অবশ্যই পজিটিভ থাকবো। আমরা সবচেয়ে বড় জিনিস পজিটিভ তো থাকবোই, তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। এই সময় পর্যন্ত চলুন আমরা সরকারের গাইডলাইন অনুসারে, WHO এর গাইডলাইন অনুসারে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলে আমরা অবশ্যই যখন বাইরে যাব হ্যান্ড গ্লাভস মাস্ক পরে যাব, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে থাকব, এবং আমরা যেন কখনোই একদম বেপরোয়া হয়ে না চলাফেরা করি। আমি ধন্যবাদ জানাই ডক্টর দবির আহমেদ আপনাকে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। চমৎকার ডিসকাশন করেছেন এবং আশা করছি সবাই এই ডিসকাশন থেকে উপকৃত হয়েছে, এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি কাজী নাসরিন সিদ্দিকা আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং সদা হাস্যজ্জ্বল থাকুন। আসসালামু আলাইকুম।